নিরুপমার ডাকে সম্বিত ফেরে আসিফের। যেন হঠাৎ মেঘে ঢাকা এক বিকেল ভোর ঝিম ধরা মন এক পলকে চমকে ওঠে। এভাবে থেমে গেলে কেন? নিরুপমার কণ্ঠে নরম প্রশ্ন, তবু তাতে মিশা অদৃশ্য কৌতূহল। আসিফ কোনো জবাব না দিয়ে ধীরে ধীরে উঠে বসে। চারপাশে অদ্ভুত এক নীরবতা। দূরে কোথাও একটানে ঝিঝি পোকার আওয়াজ, আর মাঝে মাঝে বাতাসে নড়ে চড়ে উঠছে জাম গাছের পাতারা। উঠলে যে ঘুমাবে না? নিরুপমার কণ্ঠে এবার একটু বেশি আন্তরিকতা। আসিফ শুধু চোখে ভেসে ওঠা অতীতকে এড়িয়ে যায়। চুপচাপ পায়ে পায়ে হেঁটে চলে যায় বারান্দার দিকে। পূর্ণিমার আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। আকাশে এক ফালি মেঘ হালকা ছায়া ফেলছে চাঁদের গায়ে। মৃদু বাতাসে বারান্দার পর্দা দুলছে ধীরে ধীরে। আসিফ সিগারেট ধরায়। একটার পর একটা ধোয়ার কুণ্ডলি মিলিয়ে যায় নিশুতি রাতে। তখনই ভেতর থেকে ভেসে আসে গুনগুন এক সুর। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্দায়। নিরুপমার কণ্ঠ যেন রাত্রির নরম হাওয়ার ভেতর মিশে যাওয়া কোনো মাধুর্য। সেই গানের ভাঁজে হারিয়ে যায় আসিফ। চাঁদের আলোয় তার চোখে পড়ে এক ফোঁটা অদৃশ্য ছায়া। 4 বছর আগের সেই রাতে ফিরে যায় সে, যখন মায়া ছিল। তার মুখে এমনই গুনগুন গান, চারপাশে রজনীগন্ধার সুবাস, আর চাঁদের আলোয় নরম আবছা স্বপ্নের ছায়া। অতীত, পূর্ণিমার রাত, আকাশ জোড়া চাঁদের নরম আলো ছড়িয়ে পড়েছে নদীর জলে। বাতাসে হালকা শীতলতা। নৌকা একভাবে ভেসে আছে জলের ওপর, যেন থমকে যাওয়া এক মুহূর্ত। চারদিক নীরব। মাঝে মাঝে দূরের পাখির ডাক ভেসে আসছে। মায়া বসে আছে নৌকার পাটাতনে, পা দুলিয়ে জলে ছুঁই ছুঁই করছে। পরনে সাদা নীল ছাপা শাড়ি, চুল খুলে রেখেছে পিঠ জুড়ে। মাথা হালকা কাত করে গান ধরেছে গুনগুন করে। গলায় তার অদ্ভুত এক সুর, এমনকি বাতাসও যেন থেমে শুনছে সেই সুরের মাধুর্য। মায়ার এই এক বৈশিষ্ট্য, চেনা গানে যে কোনো এক লাইন গেয়েই নিজের মতো করে কিছু লাইন গুছিয়ে সুরে মিশিয়ে গানে রচনা করতে পারে মুহূর্তে। আসিফ একটু অবাক হলো না, বরং ওর গলা সুরের ভাঁজে হারিয়ে যায়। একটু দূরে বসে সে সিগারেট ধরিয়েছে। আলো আধারিতে চুলগুলো এলোমেলো, চোখে এক ধরনের স্থিরতা। নিচে নদীর জলে জ্যোৎস্নার প্রতিফলন। উপরে আকাশ জুড়ে গাঢ় নীরব অন্ধকার, আর পাশে বসে আছে রূপবতী এক কন্যা, যার কণ্ঠে এমন মোহময় সুর। সব মিলিয়ে মুহূর্তটা যেন বাস্তব নয়, কোনো পুরনো কবিতার পাতায় লেখা এক স্বপ্ন। আসিফের শরীর কেমন ঝিমঝিম করে ওঠে। বুকের ভেতর হালকা কাঁপুনি, চোখ ফেরাতে পারে না মায়ার থেকে। গান থামিয়ে হেসে ফেলে মায়া। এভাবে তাকিয়ে আছিস কেন? আসিফ চমকে ওঠে, তারপর ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলে, তুই কি জানিস তোকে এই মুহূর্তে ঠিক কিরকম লাগছে? কিরকম? মায়ার কণ্ঠে শিশু সুলভ কৌতূহল। চাঁদের আলোয় নেমে আসা কোনো জলপরীর মতো। এই নদীটা, এই রাতটা, এমনকি এই সিগারেটটাও তোকে ছাড়া আজ অর্থহীন। মায়া চোখ পাকায়। এইসব ছেঁদা কথা কবে থেকে শিখলি? তারপর গাল ভরা হাসি ছুড়ে বলল, ভালোই পটানোর কায়দা জানিস দেখছি। আসিফ হেসে বলে, তোকে পটাতে হবে? তুই তো এমনি আমার। সেই প্রথম দিন থেকে। মায়া চোখ নামিয়ে ফেলে, গালে হালকা লাল আভা। তারপর আসিফের দিকে তাকিয়ে বলে, সব কথা এভাবে বলিস না, মনে হয় আমি খুব নরম হয়ে যাচ্ছি। আসিফ মৃদু হেসে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, তাই তো চাই, তুই আমার কাছে নরম থাকিস, কারণ আমি তোকে আগলে রাখতে চাই, এই চাঁদনি রাতের মতো। নদী তখনও বয়ে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু তাদের চারপাশের সময় থেমে গেছে। চাঁদের আলোয় দুজন মানুষ, দুটি হৃদয়, আর কিছু অনুচ্চারিত স্বপ্ন, যা কেবল তারা দুজনই বুঝতে পারে। আষাঢ়ের সন্ধ্যা, আকাশে তখন অন্ধকার মেঘের ছায়া। সারা পৃথিবী জুড়ে শুধু বৃষ্টি আর বৃষ্টি। হঠাৎ করে ঝেঁপে নেমেছে। চারদিকে জল আর কুয়াশার ঘূর্ণি, আর তার ভেতর দিয়ে ধীরে ধীরে হাঁটছে আসিফ আর মায়া। দুজনে রওনা হয়েছিল ফিরবার উদ্দেশ্যে, কিন্তু প্রকৃতির খেয়ালে সব ভেস্তে গেছে। রাস্তাঘাট একরকম ফাঁকা, দূরের গাছগুলো বাতাসে কাঁপছে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকে উঠছে আকাশ চিরে। এই এই,
ওই দিকটা একটা দোকান দেখছি, চল ছাউনিটার নিচে দাঁড়াই। মায়া বৃষ্টির মাঝে হুড়োহুড়ি করে আসিফকে টানতে টানতে নিয়ে এলো একটা বন্ধ চায়ের দোকানের সামনে। দোকানের টিনের চালায় বৃষ্টির টুপটাপ শব্দ, যেন হারমোনিয়ামের চাবিতে আঙুলের মৃদু ছাপ। আসিফ চোখ পাকিয়ে বলল, তুই পুরো ভিজে গেছিস, জামা কাপড় লেপটে গেছে শরীরে, ঠান্ডা লাগবে। মায়া হেসে কাঁপতে কাঁপতে বলল, তাই তো হোক, বর্ষা মানেই তো ভিজে যাওয়া, ঠান্ডা লাগা আর গায়ে কাঁপুনি ওঠা। তোর মুখ দেখে তো মনে হচ্ছে কেউ জোর করে তোকে নদীতে নামিয়ে দিয়েছে। আসিফ একটু রাগ দেখিয়ে বলল, তোকে বলেছিলাম না ছাতা নিস, এখন সঙ্গের মতো দাঁড়িয়ে থাক, পরে ঠান্ডায় কাঁপলে আমায় গাল দিবি না। মায়া ভাস করে ঠোঁট গোল করে ভেঙচি কাটে, তুই কেমন নায়ক রে? নায়ক হলে এতক্ষণ আমায় জড়িয়ে ধরতিস, নিজের শার্ট খুলে গায়ে দিয়ে দিতি। হিরোইন ভিজলে নায়ক তো হিরো হয়ে ওঠে। আসিফ ভ্রু কুঁচকে বলল, আমার ঠেকা পড়ে নেই, তোর গায়ে শার্ট দিই আর আমি ঠান্ডা লেগে নিউমোনিয়ায় মরি। আমি অত আবেগী নায়ক না। হুহ। মায়া হাসতে হাসতে বলল, তুই না একেবারে কাঠখোট্টা রোমান্সহীন প্রাণী। আসিফ চোখ সরিয়ে চুপ করে দাঁড়ায় কয়েক মুহূর্ত, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। মায়ার ভেজা গায়ে কাঁপুনি, চুল ভিজে গাল পেরিয়ে ঘাড় ছুঁয়ে জামার পেছনে নেমে গেছে, চোখে তার জল আর কৌতুকের মিশ্র ভাব। আসিফ হঠাৎই এক হাতে ওকে কাছে টেনে আনলো। হা করে তাকিয়ে থাকে মায়া, কাঁপন থেমে যায় যেন মুহূর্তে। তুই তো বলেছিলি নায়ক হওয়া শিখিনি, এখন একটু রিহার্সাল দিচ্ছি। মায়ার চোখে তখন ধরা পড়ে অন্যরকম এক চাহনি, একটু লাজুক, একটু অবাক, আর অনেকখানি অনুভব। ওরা দুজন কাছাকাছি দাঁড়িয়ে, গায়ের মাঝে এখন কেবল জামার ভেজা স্তর, শরীরের প্রতিটি কণিকা যেন আর একে অপরকে আলাদা করে অনুভব করতে পারছে না। হঠাৎ করে সমস্ত শব্দ যেন স্তব্ধ, শুধু বৃষ্টি পড়ছে একটানা, ক্লান্তিহীন। মায়া ধীরে বলে, তুই জানিস তোর বুকটা একদম দেয়ালের মতো, কিন্তু এখন মনে হচ্ছে এই দেয়ালে ঠেকেই সবচেয়ে নিরাপদ আমি। আসিফের কণ্ঠ ঘন, নিচু। আর তোর গায়ের গন্ধ, ভেজা চুলের ভেতর কেমন জানি একটা জাদু আছে, মাথা ঘোরায়। ওদের নিঃশ্বাস গায়ে গায়ে লাগছে। মায়া চোখ বন্ধ করে আসিফের বুকের ওপর মাথা রাখে। একটা হালকা বিদ্যুৎ চমকে উঠে দূরের আকাশে, তারপর পাতাল চেরা বজ্রধ্বনি। দুজনেই কেঁপে ওঠে, কিন্তু আলাদা হয়ে নয়, বরং আরো কাছাকাছি। আসিফ ফিসফিসিয়ে বলে, চল একটু পেছনে যাই, এখানে সামনে থেকে কেউ দেখলে কথা ছড়াবে। মায়া খিলখিল করে হাসে, তুই তো এমনিতেই গল্পের ভিলেন, কেউ দেখলে বলবে রেইন ডান্স করতে গিয়ে চা দোকানের পেছনে পালিয়ে গেছে। হেসে হেসে দুজন দোকানের পেছনে যায়। ওখানে তুলনামূলকভাবে অন্ধকার আর অনেকটাই ঢেকে রাখা, চারপাশে কেবল বৃষ্টি আর আকাশের তাণ্ডব। পেছনে টিনের ছাউনিতে বৃষ্টির শব্দ এত তীব্র যে ওদের নিঃশ্বাস, হাসি আর কথাগুলো শুধু তাদের মাঝে আটকে থাকে। আসিফ মায়াকে দেয়ালে ঠেসে ধরে, তার চোখে ধরা পড়ে এক নিঃশব্দ তীব্রতা। মায়ার ভেজা চুলগুলো আঙুলে পেঁচিয়ে সে বলে, তুই জানিস এরকম বৃষ্টিতে তোকে না ছুঁয়ে থাকা অসম্ভব। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি মানুষ, দেবতা না। ওর কণ্ঠস্বর গাঢ়, বেশ গাঢ়, যেন নিষিদ্ধ কিছুর ইঙ্গিত। মায়ার হৃদযন্ত্র ধরাস ধরাস করে কাঁপছে, তার চোখে জল, তবু ঠোঁটে হাসি। সে বলল, আজ কিছু বলিস না, আজ কেবল থাকুক এই বর্ষণ, এই নরম অন্ধকার আর তোর উষ্ণতা। তাদের ঠোঁট একসঙ্গে আসে, ধীরে, সাবধানে, যেন দুটো নদী, একটা উত্তাল, একটা শান্ত, এক মুহূর্তে মিশে গেল। স্পর্শ থেকে শুরু করে নিঃশ্বাস পর্যন্ত ওরা দুজন এক হয়ে যায়। বৃষ্টি তখনও পড়ছে, তীব্র, নিরবচ্ছিন্ন, ঘন। কিন্তু সেই ছাউনির নিচে, দোকানের পেছনের অন্ধকার কোণে, দুটো দেহ থেকে জন্ম নিচ্ছে একটাই আত্মা, একটা মুহূর্ত যা সময়ের ধারা থেকে ছিঁড়ে এনে বুকের গভীরে চিরকালের জন্য রেখে দেওয়া যায়। একটা স্মৃতি যা কোনোদিন হারানোর নয়। আর আকাশে তখন বিদ্যুৎ হাসে, নেমে আসে এক চিলতে ঠান্ডা আলো, সেই ছুঁয়ে থাকা দেহের ওপর, যেখানে ভালোবাসা আর শরীরের ভাষা একসঙ্গে বৃষ্টি ভেজা পৃথিবীকে স্পর্শ করে। সুখ আসলে একা আসে না কখনো,
তার হাত ধরে কষ্ট চুপি চুপি ঢুকে পড়ে হৃদয়ের আঙ্গিনায়। একদিকে রোদ ঝলমল হেসে ওঠে, অন্যদিকে জমে ওঠে বিষাদের মেঘ। জীবন ঠিক এমনই, যেখানে হাসি ফোটে সেখানেই কান্নার ছায়াও দীর্ঘ হয়। আর আমরা মানুষ দাঁড়িয়ে থাকি মাঝখানে, দুপাশে হাত ছুঁয়ে থাকা সত্যের মতো। আষাঢ়ের মেঘে ঢাকা এক বিকেল, চারদিক নরম আলোয় মগ্ন। আকাশের রং ধূসর, যেন ভিজে যাওয়া কাগজের মতো ফ্যাকাশে। গাছেদের পাতা বৃষ্টির ধুলোতে চকচক করছে। মাঠের কচি ঘাসে জমে আছে আধা ভেজা রৌদ্র। দূরের একটা গোলাপি কমলা আভা মিলিয়ে যাচ্ছে দিগন্তের কোণে। আসিফ মাঠের শেষ প্রান্তে সেই পুরনো ছায়া ফেলা আম গাছটার নিচে দাঁড়িয়ে আছে। পকেট থেকে ফোন বের করে বারবার সময় দেখে নিচ্ছে। ঘড়ির কাঁটা যেন আজকে থমকে গেছে। আজ মায়া দেরি হচ্ছে, যা কখনই হয় না। প্রায় 1 ঘন্টার অপেক্ষার পর দূরের গলিপথ দিয়ে ধীরে ধীরে হেঁটে আসতে দেখা যায় মায়াকে। আসিফের বুক ধুকপুকিয়ে ওঠে। মেয়েটা আজ যেন অন্য কেউ। চোখ দুটো শুকনো নদীর মতো, মুখটা বিবর্ণ, ঠোঁট ফাটাচ্ছে মৈনতা। চোখের চারপাশে যেন আধারের কালি মেখে এসেছে। ক্লান্তি আর কান্নার চাপ মিশে আছে এক অপূর্ব বিষণ্ণতায়। আসিফ ছুটে আসে তার কাছে। মায়া, কি হয়েছে? এইরকম দেখাচ্ছে কেন তোকে? কোনো উত্তর দেয় না মায়া, চুপ করে তাকিয়ে থাকে দূরে কোথাও। বাতাস কানে এসে কেঁপে যায়। এক টুকরো শুকনো পাতা উড়ে এসে পড়ে পায়ের কাছটায়। আসিফ আবার বলল, তুই কিছু বলছিস না কেন? কাঁদলি নাকি? আমার দিকে তাকাচ্ছিস না কেন? বাসায় কিছু হয়েছে? অবশেষে হঠাৎই ফেটে পড়ে মায়া। গলা ছেড়ে কাঁদে, হাউমা করে। হেসকি উঠে আসে। চোখের জল বৃষ্টির মতো ঝরে পড়ে। তার ব্যাগের চেইন টেনে খুলে বের করে আনে অনাকাঙ্ক্ষিত জিনিসটা। দুহাতে চেপে ধরা এক ছোট্ট সাদা রঙের প্রেগনেন্সি কিট, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে 2টি লাল দাগ। অস্বীকার করার উপায় নেই। নির্ভুল উত্তর, নিঃশব্দ ঘোষণা। আসিফ স্তব্ধ। পুরো দেহ তার নিথর হয়ে আসে। চোখ দুটো থমকে পড়ে কিটের ওপর। তারপর ধীরে ধীরে উঠে যায় মায়ার মুখে, যেন সময় জমে গেছে এই একটা মুহূর্তে। মায়া ফিসফিস করে বলল, আমি পারবো না আসিফ, আমি পারবো না ওকে শেষ করতে। এটা আমাদের ভালোবাসার প্রথম ফুল। আমি ওকে চাই, আমি ওকে এই পৃথিবীতে আনতে চাই। তার গলার স্বর যেন কুয়াশার মধ্যে হারিয়ে যায়। মুখ নিচু, চোখে টলমল জল। ঘাসের ডগায় বৃষ্টির ফোঁটার মতো অস্থির, অথচ স্পষ্ট। আসিফ কিছুই বলতে পারল না। ঠোঁট কাঁপছে তার, কিন্তু শব্দ বেরোয় না। চোখে ফ্যাল ফ্যাল দৃষ্টি নিয়ে সে তাকিয়ে থাকে মায়ের দিকে, এমন ভাবে যেন তার সামনে এক অনন্ত দায়িত্ব দাঁড়িয়ে, যার ওজন সে বুঝতে পারছে কিন্তু বহন করতে প্রস্তুত নয়। চারপাশে শুধু বাতাস, মাটির গন্ধ, পাখিরা নিশ্চুপ। আর এই 2 মানুষের মধ্যকার এক কঠিন সত্য, যেটা পাল্টে দিতে চলেছে তাদের সমস্ত ভবিষ্যৎ। বর্তমান। পাখির তীক্ষ্ণ চিচি শব্দের মতো করে বেলটা বেজে ওঠে। আসিফের স্মৃতিচারণ থমকে যায়। সে ছিটকে ফিরে আসে বাস্তবে। ধর্মরিয়ে ওঠে বুকের মাঝখানটায়। তড়িঘড়ি বেডরুমে এসে দেখে নিরুপমা গভীর ঘুমে তলিয়ে আছে। নিরুপমার ঘুম সুন্দর, এলোমেলো নয়, বরং বেশ গোছানো। সেদিকে এক নজর তাকিয়ে দেয়াল ঘড়িটায় সময় দেখে নেয় সে। 2টা 10। এত সময় কেটে গেছে, কিন্তু এত রাতে কে এসেছে? আসিফের কেন যেন ভয় ভয় করছে। কিসের ভয় বুঝতে পারছে না সে। একবার ভাবলো নিরুপমাকে ডেকে তুলবে, কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত বদলে নিজে এগিয়ে চলল দরজার দিকে। ফাঁকা ঢোক গিলে বুকে তৃষ্ণা কমানোর ব্যর্থ চেষ্টা করলো সে। আইগ্লাস দিয়ে দেখে নিল, কিন্তু উজ্জ্বল করিডোর ফাঁকা, কেউ তো নেই। আসিফ হালকা হাতে দরজার নব ঘোরালো। প্রথমে এক চোখ, তারপর পুরো মাথাটা দিয়ে উকি দিল বাইরে। না, কেউ নেই। তার মনের ভুল, নইলে এত রাতে কে আসবে বেল বাজাতে? আসিফ নির্বাক হলো, দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই চোখ চলে গেল পাপোশের উপরে। একটা কাগজের পাতা ফেলে রাখা। সঙ্গে সঙ্গে ভ্রু যুগল কুঁচকে এলো ওর। নিচু হয়ে প্রায় থাবা মেরে কাগজটি নিজের হাতে নিয়ে দরজা আটকে দিয়ে দৌড়ে বেডরুমে চলে এলো সে। হাঁপড়ের মতো উঠছে নামছে বুক, কপালে ঘাম ফোটা, অথচ এসি চলছে। এত ভয় পাচ্ছে কেন সে?
কাকে ভয় করছে? নিরুপমাকে, নাকি এমন কাউকে যার কাছে আসিফ দোষী? ঘরের লাইট জ্বালিয়ে বিছানার উপর ধরা সেই ব্যক্তির মতো ধপ করে বসে পড়ল আসিফ। শরীরে আর এক ফোঁটা শক্তি নেই নতুন করে কোনো উত্তেজনা গ্রহণ করার। তবু বেশ আতঙ্কে কাগজের পাতাটি মেলে চোখের সামনে ধরল। বেশ পরিপাটি, গোছানো হাতের লেখা, গোটা গোটা অক্ষরে একটিমাত্র বাক্য তাতে। আমি বলেছিলাম আমি তোমায় কখনো ক্ষমা করব না। অবশেষে আজ অনেকদিন পর বাড়ির গণ্ডি পেরিয়ে বাইরে বেরিয়েছে নিরুপমা। না, আজ কোনো সংস্থা, কোনো সামাজিক দায়বদ্ধতা কিংবা কারো ডাক নেই। আজ সে বেরিয়েছে শুধুই নিজের জন্য। হঠাৎ করে মনে হলো অনেকদিন নিজেকে নিয়ে ভাবা হয়নি, তাই এই হঠাৎ বেরিয়ে পড়া। একটুখানি নিজের সঙ্গে নিজের বোঝাপড়ার জন্য বোধহয়। জুন মাসের শেষ দিক, আকাশে ছায়া গেরা মেঘ। গরমের মধ্যে হঠাৎ পাওয়া মৃদু বাতাস যেন প্রকৃতির তরফ থেকে এক চিলতে উপহার। চারপাশে একটা শীতলতা ছড়িয়ে আছে, পাখিদের ডাক, দূরের রাস্তায় গাড়ির মৃদু শব্দ, সব মিলিয়ে এক অন্যরকম মায়াময় পরিবেশ। এলাকাটা অভিজাত বলা চলে। পরিচ্ছন্ন রাস্তা, একের পর এক গাছের সারি, সুশৃঙ্খল ঘরবাড়ি, সবকিছুতে একরকম শান্ত সৌন্দর্য। এই এলাকায় একটা ছোট পার্ক আছে, বিশেষ কিছু না, তবে স্থানীয়দের কাছে খুব আপন। বড়রা ব্যায়াম করে, ছোটরা দৌড়ঝাঁপ করে, কেউ কেউ হাঁটতে আসে, আবার অনেকে আসে শুধুই নিঃশব্দে বসে থাকতে। নিরুপমা গিয়ে বসলো এক কোণে, একটা বটগাছের ছায়ায় রাখা বেঞ্চে। চোখের সামনে এক রঙিন জগৎ, একটু দূরে এক বয়স্ক মানুষ, মাথা ভর্তি সাদা চুল, ধীরে ধীরে হাঁটছেন হাতে একটা লাঠি নিয়ে। হাঁটুর বাঁকে ব্যথা আছে বোঝা যায়, তবুও চলার চেষ্টায় ঘাটতি নেই। আরেক পাশে এক তরুণী, নববিবাহিতা বলে মনে হয়, বাচ্চাকে কোলে নিয়ে নরম গলায় কিছু বলছে। শিশুটি মুচকি হাসছে। একদম সামনের কোণে একটা কিশোরী, হেডফোন কানে দিয়ে ডায়েরিতে কিছু লিখছে, হয়তো কবিতা। আর ঠিক বাঁ দিকে এক পৌর, চোখে মোটা ফ্রেমের চশমা, খোলা বইয়ের পাতা উল্টাচ্ছেন ধীরে ধীরে। চারপাশে দৃশ্য যেন এক একটা জীবনের গল্প হয়ে নিরুপমার চোখে ধরা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে পাশে কারো বসার উপস্থিতি টের পেল সে। মুখ ঘুরিয়ে দেখল ময়ূক। অবাক হলো না একটু। বিস্ময় ভাব নেই চোখে মুখে, শুধুই ঠোঁটের কোণে টানা একটুখানি হাসি, যেন সে জেনে শুনে ময়ূকের অপেক্ষাতে বসেছিল। ময়ূকের মুখেও এক চিলতে আশ্চর্যের ছায়া পড়ল। এত স্বাভাবিক রূপ এর আগে দেখা হয়নি মেয়েটির। নিরুপমা শান্ত হেসে বলল, আপনি এখানে? ময়ূকও পাল্টা হাসবার চেষ্টা করলো। আপনি এখানে? আমাকে কপি করছেন? আমাকে কপি করছেন? নিরুপমা ময়ূকের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল। ঠোঁটের হাসি দীর্ঘ হয়। একটু অদূরে ছোট্ট একটা মেয়ে হাতে বেলি ফুলের মালা নিয়ে ঘুরছে। সেদিকে তাকিয়ে থেকে নিরুপমা বলল, আপনি তো খুব জ্ঞানী, আমার একটা জবাব দিন তো, জীবন আসলে কি? ময়ূক বলল, আমি জ্ঞানী? এই ডাহা মিথ্যে কথাটা কে বলল আপনাকে? কেন, আপনি না সবসময় সব জানতার ভাব ধরে থাকেন? যা বলবো তাতেই আপনার জ্ঞানী জ্ঞানী উপদেশ। টিটকারি করছেন? ওমা, না, একদম না, সত্যিটা বলছি। আচ্ছা এবার বলুন তো, জীবন ব্যাপারটা কি? ময়ূক ক্ষণকাল চুপ করে থাকে। আজ নিরুপমা অবাক বোধ না করলেও সে করছে, বেশ বিস্মিত হচ্ছে। বরাবরই আলাভোলা সরল মেয়ে মনে করা নিরুপমার চোখে মুখে আজ অচেনা এক ছায়া। ময়ূক ধীর কণ্ঠে বলল, জানা নেই। নিরুপমা মুচকি হাসলো। ফোঁস করে একটা নিঃশ্বাস বাতাসে মিশিয়ে দিয়ে বলতে লাগলো, এক একজন এক একভাবে জীবন কাটায়। কারো কাছে জীবন মানে দায়িত্ব, কারো কাছে আনন্দ, কারো কাছে যুদ্ধ, আবার কারো কাছে শুধুই বেঁচে থাকা। কিন্তু আমি ভাবছি, আসলে কি আমরা জীবনের আসল মানে বুঝি? আপনি কি মনে করেন? ময়ূক প্রশ্ন করলো। আমি মনে করি জীবন একটা চ্যালেঞ্জ, সবসময় শুধু পাওয়ার দৌড়ে ছুটে চলা নয়, বরং জীবন মানে নিজেকে বোঝা, নিজের ভেতরটা চিনে নেওয়া। তাহলে মানুষ কেন কখনোই সন্তুষ্ট হতে পারে না? কারণ
আমরা চাহিদার পেছনে ছুটি, প্রয়োজনের নয়। সুখ কোথায় খুঁজে জানেন? বাইরে। অথচ সেটা আমাদের ভেতরেই থাকে, কিন্তু আমরা তাকাতেই ভুলে যাই। এক জীবনে সব চাওয়া কি পূর্ণ হয়? না, কখনো না। কারণ চাওয়া অসীম, পূর্ণতা একটা অনুভূতি, বাস্তব নয়। কিন্তু যে মানুষ স্বস্তি খুঁজে নেয় ছোট ছোট মুহূর্তে, সেই বোধহয় আসল পূর্ণতা খুঁজে পায়। ময়ূক কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে নিরুপমাকে দেখে নতুন একটা প্রশ্ন জেগে উঠল। দ্বিধা করলেও শেষমেশ জানতে চাইল, আপনি কেমন কথা বলছেন আজ? আপনার ভেতর যেন এক নতুন নিরুপমাকে দেখছি। কিছু হয়েছে? নিরুপমা হেসে বলল, হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু তার চেয়েও বেশি হয়েছে বোঝা। জীবনের কিছু না পাওয়া যে একরকম পাওয়া, এটা বুঝেছি। বাতাসের ঘ্রাণে আজ কেমন যেন এক শান্তির ছোঁয়া আছে। নিরুপমার চোখে আলো, মুখে গভীরতা, আর ময়ূক একেবারে চুপ করে গেছে। মনে হচ্ছে এই মেয়েটাকে যেন নতুন করে চিনতে হবে তাকে, সম্পূর্ণ নতুন রূপে। এই পার্কের বিকেলটা যেন হয়ে রইল এক আবিষ্কারের সময়। একজন দিশেহারা মনের মানুষ নিজেকে খুঁজে পেল, আর আরেকজন চমকে গিয়ে তাকিয়ে রইল নতুন নিরুপমার দিকে। আসিফ ইজি চেয়ারে বসে আছে। বাইরে বৃষ্টি থেমেছে ঠিকই, কিন্তু তার ভেতরে ঝড় থামার কোনো নামগন্ধ নেই। নিরুপমার আচরণ হঠাৎ এমন বদলে গেল কেন? এতটা খোলামেলা, এতটা আঘাত হানা স্পষ্ট কথা। ও তো এমন ছিল না, যে অতীতকে আসিফ মাটি চাপা দিয়ে রেখেছিল এতদিন। আজ সে অতীতকে টেনে বের করে আনছে নিরুপমা। হাজি হোটেলের বিরিয়ানিতে ঘুমের ওষুধ মেশানো হয়, এই কথা নিরুপমা জানলো কিভাবে? কে বলেছে ওকে? আসিফ চোখ বন্ধ করে নিল। মস্তিষ্কের ঝড় সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়ছে তার জন্যে। সেই সঙ্গে ভেসে উঠছে অতীতের আরো কিছু দৃশ্যপট, যা মনে করতে চায় না সে, তবু মনে করতে হয়। চাইলেও অতীতের কোনো স্মৃতি একেবারে ডিলিট করা যায় না। অতীত হানা দেবী, বারবার, আবার। অতীত, তখন মায়ার গর্ভে 3 মাসের সন্তান। প্রথম দিকে কিছু বোঝা না গেল, এখন শরীরেই বলছে সে মা হতে চলেছে। কিন্তু আনন্দের বদলে তার বুকের ভেতর জমে উঠেছে ভয়। প্রতিটা দিন একটা অনিশ্চয়তার, একটা লুকোচুরির। মায়া হাঁটুতে মুখ গুজে বসে রয়েছে চুপচাপ, ঘর অন্ধকার করে রাখা। আজকাল আলো একেবারেই সহ্য হয় না, সহ্য হয় না হাসি, আনন্দ। কেউ পাশে বসে কথা বললেও ডিরেক্ট মাথায় গিয়ে ধরে। মায়া বোঝে ডিপ্রেশন থেকে এসব হচ্ছে, কিন্তু কি করবে সে? আসিফ ওকে কথা দিয়েছে, আর একটু সময় দে, আমি সব ঠিক করে ফেলবো, বাড়িতে বলবো, তারপর বিয়ে। তাই মায়া অপেক্ষা করছে। এছাড়া আর কোনো উপায়ও জানা নেই। কিন্তু প্রতিবার যখন ও দেখা করতে চায়, আসিফ নতুন নতুন বাহানা বের করে। আজকাল, আজ আমার ক্লাস আছে, আজ আব্বা বাসায় থাকবে, আজ খারাপ লাগছে, পরে দেখা করি। এসবের পেছনে এক নামহীন দূরত্ব, এক ঠান্ডা শীতলতা মায়া টের পায়। সেদিন দুপুরে ভাবি মজা করে বললেন, এই মায়া, কি রে, পেট মোটা হয়ে যাচ্ছে কেন? বাবু টাবু লুকিয়ে রাখছিস নাকি? মায়া হেসে উড়িয়ে দিল কথাটা, কিন্তু ভিতরে ভিতরে যেন হিম হয়ে জমে গেল সবকিছু। আর কতদিন ধামাচাপা দিয়ে রাখবে সবকিছু? আর কত লুকিয়ে চড়িয়ে বাথরুমে দৌড়বে বমি করতে? এই যে ভেঙে চুরে আসা শরীরটা, এই যে না খেতে খেতে শরীর শুকিয়ে যাওয়া, রাতে ঘুম না হওয়া, এই অস্থিরতা, সবটা চোখে পড়বে সবার। আর তখন কি হবে? তখন কি করে সামনে দাঁড়াবে এতগুলো মানুষের? ভাইয়া তো পাগল হয়ে যাবে, এত আদরের ছোট বোন সে। তারপর একদিন হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে নিল সে, আর না, বেশ অনেক লুকোচুরি চলল এতদিন। আসিফের বাহানা, অজুহাত এখন পাহাড় হয়ে ওর বুকে চেপে বসেছে। এবার অনেক হলো, আজ সব জেনে বুঝে, পরিণতি মাথায় নিয়ে ও রওনা হলো আসিফের বাসার উদ্দেশ্যে। বিকেল তখন, এক অদ্ভুত রোদ ছিল, কিন্তু বাতাসে গুমোট ভাব। আসিফের বাড়ির সদর দরজা খোলা ছিল। মায়ার বুক ধুকপুক করছে, তবু সাহস করে ঢুকে পড়ল। ঢুকতেই সামনে পড়ল আসিফের মা। তিনি চমকে উঠলেন মায়াকে দেখে। চেনেন মেয়েটিকে, তবু এইভাবে এভাবে একা আসা, ঘর সংসারের রক্ষণশীল নিয়মে খানিকটা দৃষ্টিকটু। আরে,
মায়া তুমি? জি আন্টি। আসিফ আছে? মায়ার গলা কাঁপছে, চোখের পানি টলমল, কপালে ঈষৎ ঘাম ফোটা। ভদ্রমহিলা বুঝলেন বেশ বড় কোনো গন্ডগোল হয়েছে। তন্মধ্যে ভেতর থেকে আসিফের বাবা বেরিয়ে এলেন। তিনি মায়াকে চেনেন না। ছেলে যে বাইরে রঙ্গলীলা করে বেড়াচ্ছে এইসব তার ধারণার বাইরে। তিনি অদ্ভুত চোখে মায়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে তুমি? আসিফের মা তৎক্ষণাৎ জবাবে বললেন, ও ও আসিফের বন্ধু, ভার্সিটির। হঠাৎ এসেছে, যাও ভিতরে যাও। মায়ার মাথা নিচু, চোখে তীব্র যন্ত্রণার ঝাঁজ। দ্রুত পায়ে এগিয়ে যায় আসিফের ঘরের দিকে। ঘরের দরজা ভেজানো ছিল। আসিফ বিছানায় আতশোয়া, চোখে মোবাইল। মায়া ঢুকে সজোরে দরজাটা আটকে দিল। আসিফ চমকে উঠল, তুই এখানে? হ্যাঁ, আমি এসেছি, কারণ তুই পালিয়ে যাচ্ছিস। আমি এখন আর ঘরে থাকতে পারছি না। আমার শরীরে একটা প্রাণ বেড়ে উঠছে, আর তুই কেবলই দেরি করে চলেছিস। আসিফ উঠে দাঁড়ালো, একটু ধৈর্য ধরে বলল, মায়া, আমি তোকে বলেছি সময় দে। মায়া থামিয়ে দিল, চোখে জল টলমল করছে। সময়? আমার শরীরটা এখন সময় নিচ্ছে না আসিফ। আমার পেটটা এখন চাপা দেওয়া যাচ্ছে না। ভাবি প্রশ্ন করছে, প্রতিবেশীরা তাকাচ্ছে, আর তুই তোর মা বাবাকে বলতেই পারিস না। এক মুহূর্তের নিস্তব্ধতা। আসিফ জানে বাইরে মা বাবা আছে, জানে এই দৃশ্য যদি কেউ দেখে ফেলে, তবু এই মুহূর্তে সে অসহায়। মায়া ওর দিকে এগিয়ে এলো, চোখে ক্রোধ, সেই সাথে অভিমান। তুই কি আমাকে ফেলে দিবি আসিফ? এই সন্তানটা তোকে না জানিয়ে হয়নি। তুই তো স্বপ্ন দেখিয়েছিলি আমাকে, স্বপ্ন দেখিয়ে এখন পিছিয়ে যাচ্ছিস। আসিফের ঠোঁট কাঁপে, সে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। মায়া এবার ফিসফিস করে বলল, তুই ভয় পাচ্ছিস না? আমার ভেতরের এই ছোট্ট প্রাণটার অভিশাপ যদি তোকে ছুঁয়ে যায় কোনোদিন। নিস্তব্ধ সবকিছু, শুধু পাখা ঘোড়ার ঘটর ঘটর আওয়াজটা মৃদু শোনা যায়। আসিফের চোখে ধরা পড়া অপরাধ বোধ, কিন্তু তার চোখে বেশি ভয়। ভয় সংসার ভাঙা সত্যের, ভয় সমাজের কণ্ঠস্বরের। সেই সাথে যুক্ত হয় আরো একটি চিন্তা, তার স্বপ্নের প্ল্যাটফর্মে ইন্টার্নি হিসেবে যোগ দেওয়ার একটি সুযোগ পেয়েছে সে। এক চোখে মায়া, আরেক চোখে মোবাইলে আসে ইমেল। কোনটা বেছে নেবে সে? আসিফের এক মুহূর্ত লাগলো বেছে নিতে। হ্যাঁ, যখন মানুষের কাছে নিজের স্বার্থ বড় হয়, তখন আশেপাশের সব সম্পর্ক ছোট হয়ে দাঁড়ায়, হোক সেটা একটি মানব জীবন। আসিফ ঠান্ডা মাথায় চিন্তা করে, হ্যাঁ, এই সম্পর্কটা আর আগের জায়গায় নেই। আর তার জীবনের বড় বাধা এখন মায়া নয়, মায়ার গর্ভে বেড়ে ওঠা সে অনাকাঙ্ক্ষিত প্রাণ। এই সন্তান না থাকলে হয়তো সব ঠিক ছিল। কোনো জোর, কোনো চাপ, কোনো কান্না, কোনো বিয়ে করতেই হবে বলার দাবি থাকতো না। সে ক্যারিয়ার গড়ত, রাজনীতি, পড়াশোনা, নেতৃত্ব সব একসাথে সামলে দিত। কিন্তু এখন এই সন্তান যেন এক ভারী শিকল হয়ে পায়ে পেঁচিয়ে ধরেছে তাকে। তাই আসিফ সিদ্ধান্ত নিল, এই সন্তানটা আর থাকবে না। কিন্তু মায়া রাজি হবে না কিছুতেই। তবু সিদ্ধান্ত নিল, ভালোবাসার মোড়কে সেই নিষ্ঠুরতা ঢেকে দেবে। মায়াকে ঘুরতে নিয়ে যাবে, স্নেহে মুড়িয়ে রেখে দেবে এক বিশ্বাসঘাতকতার গভীর খাদে। রোববারের নিস্তেজ বিকেল। আসিফ খুব আপন করে বলল, চল আজ তোকে একটু দূরে নিয়ে যাই, নদীর পাশে, তোর ভালো লাগবে। মায়ার চোখ জলজল করে উঠল। কতদিন পর আসিফ পুরনো আসিফের মতো করে আচরণ করলো। তবে কি সব ঠিক হয়ে গেছে? খুশি মায়ার মনে ধরে না। সে প্রস্তুত হলো। সাদামাটা একটা সালোয়ার কামিজ, খোপা করা চুল, পেটে হাত বুলিয়ে নিজেকে আয়নায় দেখলো। একটা মা, ভবিষ্যতের আশায় ভরা এক অনাগত মা, আজ আনন্দে বুক ভরিয়ে নদীর পাড়ে যাবে। নদীর পাড়টা শান্ত, বাতাসে কোমলতা, ছায়া ছায়া আলো। মায়া হাঁটতে হাঁটতে বলল, আসিফ তুই জানিস, মাঝে মাঝে পেটে নড়াচড়া টের পাই। জানি না কি অনুভূতি, যেন কেউ কথা বলছে ভেতর থেকে। আসিফ হাসলো, ক্ষীণ, এখনই নড়ে না রে বলদ, ওসব তোর মনের ভ্রম। মায়া মানতে নারাজ, একদম না, নড়ে, বেশ নড়ে, আমি স্পষ্ট টের পাই। 3 মাসের বাচ্চা নড়ে? এই আজাইরা কথা না বলে চুপচাপ হাঁট। 3 তো গতকাল শেষ, আজ 4 মাস। মায়ের গলায় লাজুক শোনালো। অনেকক্ষণ হাঁটার পর আসিফ বলল, চল হাজি হোটেল থেকে বিরিয়ানি খাই।
তোকে খাওয়াবো আজ, আগে যেমন খাওয়াতাম। মায়ার মুখে এক টুকরো আলো খেলে গেল। সে জানতো এই হোটেলটা আসিফের প্রিয়, আর ওর মুখে আগের মতো শব্দটা শুনে সে একটু বেশি ভালোবেসে ফেললো আসিফকে। হোটেলের একটি নির্দিষ্ট জায়গায় ওরা বসতো সবসময়, আজকেও সেখানে এসে বসলো। এই হোটেলে কতবার যে ওদের আসা যাওয়া হয়েছে। এখানের বিরিয়ানি সবচেয়ে বেস্ট, তার চেয়েও বেশি বেস্ট বোরহানিটা। আসিফ 2 প্লেট বিরিয়ানির সঙ্গে 2 গ্লাস বোরহানি অর্ডার করলো। মায়া বলল, 1 প্লেটই কর, আমি খেতে পারবো না বোধহয়, গন্ধেই কেমন গা গুলি আসছে। আসিফ ভরসা দিল, আরে পারবি পারবি, আর বমি পেলে বমি করবি, কিন্তু খেতে হবেই। এ অবস্থায় বেশি বেশি খেতে হয়, তুই খেলে আমার বাচ্চা পাবে। মায়ার চোখে পানি চলে আসলো। আসিফ কি সুন্দর, আমার বাচ্চা বলল। এই অনুভূতি একদমই অচেনা। হোটেলের লোকগুলোর সঙ্গে আসিফের বেশ ভালো খাতির ছিল। একটা ছেলেকেও রেডি করে রাখলো তাই। সে বোরহানির একটা গ্লাসে 4টে ট্যাবলেট, অ্যাভারশন ট্যাবলেট গুলিয়ে দিল বেশ ভালো করে। বেশ কিছুক্ষণ পরে খাবার এলো। মায়া খাবার নাড়াচাড়া করতে করতে বলল, আসলে তুই না থাকলে আমি হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না ভালোবাসা কি জিনিস। এই সন্তানটা শুধু আমার না, তোর একটা অংশ আছে ওর ভেতরে। আসিফ কিছু বলল না, চুপচাপ নিজের খাওয়ায় মন দিল। তবে আর চোখে মায়াকে দেখতে লাগলো। ও জানতো এই মুহূর্তটাই শেষ মুহূর্ত, যেখানে মায়ার চোখে সে এখনো প্রেমিক, স্বপ্নদ্রষ্টা, জীবনের ভরসা। কিন্তু কিছুক্ষণ পরই তাকে চিরতরে ভেঙে ফেলবে একটা নীরব বিষক্রিয়া। মায়া না জেনে খেয়ে ফেললো সে বোরহানি, পুরো গ্লাস খতম করে দিল। হয়তো ভাগ্যেও এই ছিল, নইলে 1 লোকমা বিরিয়ানি মুখে দিতে যার গা গুলোয়, তার টক জাল বোরহানি এতই স্বাদ লাগলো কেন? যে গ্লাসে ছিল তার ভ্রূণের মৃত্যুর ফয়সালা, সেই গ্লাসই তার কাছে মধুর হয়ে উঠল। ভালোবাসার ছলে দেওয়া হলো বিষ। যে পুরুষের নাম সে তার সন্তানের জন্য রেখে দিয়েছিল মনে মনে, সেই আজ তার গর্ভের সন্তানটার আজরাইল হয়ে দাঁড়ালো। বাড়ি ফিরে মায়ার পেটে ব্যথা শুরু হলো, চোখে জল, তীব্র যন্ত্রণা। প্রথমে ভেবেছিল স্বাভাবিক ব্যথা, কিন্তু ধীরে ধীরে সেই ব্যথা রক্ত হয়ে বিছানা ভাসিয়ে দিল। মায়া পাগলের মতো আসিফকে ফোন করলো, ফোন বন্ধ, আসিফের খোঁজ নেই। মায়ার বুঝতে বাকি রইল না কেন এরকম হলো। মন ভেঙে পড়লে শরীর বাঁচিয়ে রাখে কে? সেই রাতে মায়াকে হসপিটালাইজড করা হলো। ততক্ষণে শরীরের অনেকটা রক্ত বেরিয়ে গেছে, খিঁচুনির সঙ্গে সঙ্গে মুখ দিয়ে ফেনা বেরিয়ে এসেছে। শেষবার চোখ বন্ধ করার আগে মায়া নিজের পেটে হাত দিয়ে তার বাচ্চার উপস্থিতি অনুভব করার চেষ্টা করলো, কিন্তু আফসোস, তার বাচ্চা তার আগেই নিষ্ঠুর পৃথিবীকে বিদায় জানিয়েছে। অতীত। মায়া মারা গেল নিঃশব্দে, একাকী, হাসপাতালের ঠান্ডা শীতল বিছানায়। ধীরে ধীরে নিভে গেল তার নিঃশ্বাস। পাশে কেউ ছিল না, ছিল না কোনো আপন মুখ, কোনো চেনা হাত, একটুখানি আশ্বাস কিংবা ভালোবাসার ছোঁয়া। একজন পরাজিত নারীর মতো, যাকে জীবন নিষ্ঠুরভাবে ভেঙে দিয়েছে। অবশেষে মৃত্যুও তাকে নীরবে গিলে ফেলল। মৃতদেহ পড়ে রইল অনেকক্ষণ, চোখ দুটো খোলা, মুখে চাপা অভিমান, ঠোঁটে অপ্রকাশ্য একটা কান্নার রেখা। চোখে ছিল না জল, ছিল শুধুই শূন্যতা। মায়া মারা যাওয়ার 8 দিন পর খবরটা পৌঁছে আসিফের কাছে। সেদিনই তার ইন্টার্নশিপে জয়েন করার প্রথম দিন। ভেতরে ভেতরে একটা খুশির উত্তেজনা ছিল। সে ঠিক করেছিল ফোন করবে মায়াকে, জানাবে নতুনভাবে শুরু হয়েছে তার, আর সেই সঙ্গে মাফ চাইবে পুরনো সব ভুলের জন্য, কষ্ট দেওয়ার জন্য, এমনকি জঘন্যতম অপরাধটা করার জন্য। কিন্তু ফোন অন করতেই যেন ঝড় নেমে এলো তার জীবনে। অনেকগুলো ফোন কল, মেসেজ। কোথায় তুমি আসিফ? আমার ভীষণ কষ্ট হচ্ছে। আসিফ, তুমি আমাদের সন্তানকে মেরে ফেললে। আমি মারা যাচ্ছি, আমাদের সন্তান মারা গেছে। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। অভিমানী মেয়েটা তুমি তুমি করে তখনই বলে যখন সে ভীষণ যন্ত্রণায় থাকে। আসিফ মায়ার নাম্বারে ফোন করলো। ধরল একজন মহিলা, ভাঙা কণ্ঠস্বর। বন্ধুর পরিচয় মায়াকে দিতে বলতেই মহিলা হু হু করে কেঁদে ফেলল। জানালো, কাকে দেবে সে? যাকে চাচ্ছে সে তো মাটির ঘরে। ওখানে কি ফোন করা যায়? করা যেতে পারলে ভালো হতো। জিজ্ঞেস করা যেত, মায়া
কেমন আছো গো তুমি? মায়া আর নেই। শব্দগুলো প্রথমে বিশ্বাসই করতে পারে না আসিফ। তার শরীর জুড়ে একটা ঠান্ডা জমাট আবরণ নেমে এলো। চোখ স্থির হয়ে গেল, মুখ থমকে গেল, গলা দিয়ে শব্দ বের হলো না আর। সে বসে রইল অনেকক্ষণ, একটা পাথরের মতো নিস্পন্দন, নিঃশব্দ, নিষ্প্রাণ। মায়ার কবর দেখতে পর্যন্ত গেল না আসিফ। সে চায়নি শেষ দেখা হোক একটা মাটির ঢিবির ভিতরে ঘুমিয়ে থাকা মেয়ের সঙ্গে। তার স্মৃতিতে মায়া জীবিত থাকুক, চোখে আগুন, মুখে ঝড়, আর ভালোবাসায় ভরপুর সেই মেয়েটা। কিন্তু সেই স্মৃতি এখন তাকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। প্রতিটি নিঃশ্বাসে মায়ার অভিমানিত মুখ, প্রতিটি নির্দাহীন রাতে তার ডুবন্ত চোখ। একসময় পাগল প্রায় হয়ে উঠল আসিফ। ঘর বাড়ি, কাজ, স্বাভাবিকতা সব হারিয়ে গেল সময়ের ধুলোয়। পরিবার জানলো একদিন, ধীরে ধীরে সবকিছু ফাঁস হয়ে গেল। কে মায়া ছিল, কিভাবে হারিয়ে গেল। আর আসিফ, সে হারালো মায়াকে, নিজের সমস্ত অহংকার, সমস্ত স্থিরতা। শুধু রয়ে গেল অনুতাপ, একটা আজীবন পোড়ার মতো গ্লানি। বর্তমান। আসিফ জানালার ধারে দাঁড়িয়ে, সমস্ত শরীরটা তখনও পাথরের মতো শক্ত, চোখ দুটো ফাঁকা। মায়ার মৃত্যুর খবর, 8 দিন পরে জানা খবর, সব যেন বিষের মতো জমে আছে শরীরের ভেতর। বারবার মনে পড়ছে তারই মুখে বন্ধ হয়ে যাওয়া ফোনটা, তারই ভুলে সরে যাওয়া ভালোবাসাটা, আর সেই মেয়েটা নির্জনে হারানো। হঠাৎ একসময় নিজেকে ঝাঁকিয়ে বাস্তবে ফিরে এলো সে। ভবিষ্যৎ নয়, অতীত নয়, এই এখনকার সময়টার দিকে ফিরে তাকালো। তার মাথার ভেতরে তখন তীব্র প্রশ্ন, নিরুপমা জানলো কিভাবে? মায়া কিভাবে মরল? কখন মরল? কি হয়েছিল? হারিয়ে যাওয়া অতীতের সঙ্গে বর্তমানের সংযোগ কোথায়? মায়ার সঙ্গে থাকা সমস্ত স্মৃতিগুলো সে নিজে থেকে, নিজের জীবন থেকে মুছে ফেলেছিল। কোনো ছবি রাখেনি, কোনো চিঠি না, এমনকি তার শেষ মেসেজগুলো ডিলিট করে দিয়েছিল। তাহলে নিরুপমার আচরণে কেন বারবার প্রকাশিত হচ্ছে অন্ধকার গল্পের কথা? হঠাৎই যেন মাথার কোনো এক কোণা থেকে আগুন ছুটে এলো। আসিফ পাগলের মতো আচরণ করতে শুরু করলো। ঘর জুড়ে খুঁজতে লাগলো কিছু একটা। কি খুঁজছে নিজেও জানে না ঠিক করে। আলমারির তাক, টেবিলের ড্রয়ার, বিছানার নিচে, বইয়ের ভেতর, ফাইলপত্র, সব এলোমেলো করে ফেলল সে। তারপর সে খুলল নিরুপমা জামা কাপড়ের আলমারি। ভাঁজ করে রাখা শাড়ি, সাজিয়ে রাখা ড্রেস, সব উল্টে পাল্টে দিতে লাগলো। কোনো যৌক্তিকতা ছিল না তার সেই খোঁজার মধ্যে। ছিল শুধু অস্থিরতা আর ভেতর থেকে ওঠা এক প্রবল আশঙ্কা। ঠিক তখনই হঠাৎ ধূপ করে একটা ভারী কাতান শাড়ি পরে গেল মেঝেতে। সেই শাড়ির ভাঁজের ফাঁক থেকে অদ্ভুতভাবে বেরিয়ে এলো একটা জিনিস, একটা হলুদ রঙের ডায়েরি। আসিফের হাত থেমে গেল, চোখ স্থির হয়ে গেল সেই জিনিসটার ওপর। এক পা দু পা এগিয়ে গিয়ে মাটিতে বসে পড়ল সে। ধীরে ধীরে ডায়েরিটা হাতে তুলে নিল। ডায়েরির পেছনে মায়ের হাতের লেখা, ছোট ছোট গোলাপি অক্ষরে লেখা তার নাম। দম বন্ধ হয়ে আসা এক অনুভূতিতে কেঁপে উঠল আসিফ। এই সেই ডায়েরি, যার ভেতর মায়া লিখে রাখতো তার সব কষ্ট, ভয়, স্বপ্ন, আর সেই সব না বলা কথা, যা কাউকে বলার সাহস সে কোনো দিন পায়নি। এই ডায়েরি কিভাবে নিরুপমার কাছে পৌঁছালো? আসিফের মাথা ঝিম ধরে গেল, শরীর জুড়ে কাঁপুনি। ডায়েরির পাতায় হাত বুলিয়ে নিল সে। মায়ার গন্ধ যেন এখনো লেগে আছে পাতাগুলোর ভাঁজে। হাতে ধরা ডায়েরিটা যেন মায়ার আত্মা হয়ে উঠল তার সামনে। জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল, তুমি ফিরলে না, আমি কেমন করে বাঁচতাম? রাত প্রায় 11টা। বাইরে হালকা হাওয়া বইছে। মাঝে মাঝে জানালার কাছে ধাক্কা খাচ্ছে শুকনো পাতাগুলো। বারান্দায় টিমটিমে আলো। শহরের শব্দ ফিকে হয়ে এসেছে। হঠাৎই কলিং বেলের শব্দ বেজে ওঠে তন্মধ্যে। আসিফ তাড়াতাড়ি এগিয়ে এসে দরজা খুলে দিল, আর সঙ্গে সঙ্গে থমকে গেল, স্তব্ধ হয়ে। দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে নিরুপমা। পরনে গাঢ় বেগুনির জর্জেট শাড়ি, চুলগুলি পিঠময় খোলা, কিছুটা এলোমেলো, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল। শ্যামলা রঙের ত্বকে এক অদ্ভুত দীপ্তি ছড়িয়ে পড়েছে। আসিফ অবাক হয়ে তাকিয়ে রইল। বিয়ের এতগুলি দিন পর এসে স্ত্রীর অচেনা রূপ ঠিক হজম হলো না তার। সেই সঙ্গে মনে পড়ল যাবার সময় নিরুপমা সাদামাটা ভাবে বেরিয়েছিল।
তবে আসার সময় এই পরিবর্তন কি করে? মাথার ভেতর আবারও বোথা যন্ত্রণারা মাথা চাড়া দিয়ে উঠল। একটু চিন্তা করলে আজকাল এমন হচ্ছে, মানসিকভাবে পাগল হতে বেশি দেরি নেই বোধহয়। তার গলা শুকিয়ে এলো, ফাঁকা ঢোক গিলে অস্ফুটে বলল, এত রাত হলো যে? নিরুপমা কোনো উত্তর না দিয়ে সোজা ভেতরে ঢুকে গেল। পায়ের স্যান্ডেলের খটখট শব্দ হলো টাইলসে। সে ডাইনিং রুমের দিকে একবার চোখ বোলায়। টেবিলে খালি থালা বাসন, রান্নাঘর অন্ধকার। আসিফ কিছু বলতে যাচ্ছিল, নিরুপমা তখনই ব্যাগটা নামিয়ে সোফায় বসে পড়ল। কাঁধ থেকে শাড়ির আঁচল আলগা হয়ে নিচে পড়ল। আসিফ ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। সারাদিন কোথায় ছিলে? নিরুপমা এক ভ্রু তুলে তাকালো। কাঁধ ঝাঁকায় যেন কোনো গুরুত্বই নেই কথাটার। বাইরে ছিলাম, একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে? দুপুর থেকে রাতের 11টা পর্যন্ত? নিরুপমা চুপ, ঠোঁটের কোণায় একরকম বিদ্রূপ হাসি খেলে গেল। খুব হিসেব করেছো দেখি। আসিফ গভীর নিঃশ্বাস ফেলল, হাত গুটিয়ে বকের সামনে ভাঁজ করে দাঁড়ালো। তুমি আজকাল এসব করছো কেন? তুমি কি চাও আসলে? নিরুপমা এবার উঠে দাঁড়ালো। পায়ের স্যান্ডেল খুলে রেখে ধীরে ধীরে বেডরুমে চলে গেল। আসিফ পেছন পেছন গেল। রুমে গিয়ে সে আয়নার সামনে বসলো। লিপস্টিকটা আবার টাচ আপ করলো। মাথা একটু কাত করে নিজের প্রতিবিম্বে তাকালো। চোখে ক্লান্তি, কিন্তু মুখে একরকম তৃপ্তি। আমি কি চাই? নিরুপমা আয়নাতেই তাকিয়ে জবাব দিল, চাও তো বহু আগেই শেষ হয়ে গেছে, এখন শুধু বদলে যাওয়ার পালা। তুমি বদলে যাচ্ছ? কিসের জন্য? প্রতিশোধ নিতে? প্রতিশোধ? নিরুপমা আয়না থেকে মুখ ঘুরিয়ে সরাসরি আসিফের দৃষ্টিতে দৃষ্টি মেলালো। তার চোখে সবকিছু ভস্ম করে দেওয়া আগুন। কিসের প্রতিশোধ নেব বলে তুমি মনে করো? হ্যাঁ, কি পাপ করেছ? আসিফ স্থির চোখে নিরুপমার চোখে তাকিয়ে ভাবছে, নিরুপমা তার মুখ থেকে শুনতে চায় সবকিছু, নইলে সব জানা সত্ত্বেও আবার জিজ্ঞেস করছে কেন? আসিফ ঝট করে প্রসঙ্গ বদলে ফেলে। গলার স্বরে নমনীয়তা ধরে বলল, সারাদিন খেয়েছো কিছু? নিরুপমা উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নিল। দেখে তো মনে হচ্ছে খেয়েছ, আর আমি এখনো কিচ্ছু খাইনি। একবার খোঁজও নিলে না, খেয়ে আছি না না খেয়ে মারা গেলাম। ওহ প্লিজ, ডায়লগ দিও না। দুপুরেও আমি কিছু খাইনি, রাতেও না। আর তোমার খাওয়া দাওয়া নিয়ে ভাবার সময় আমার নেই। এক মুহূর্ত নীরব হয়ে রইল দুজনে। দূর থেকে একটা নেরি কুকুরের ঘেউ ঘেউ ভেসে এলো হঠাৎ করে। আসিফ আস্তে করে বলল, তুমি তো এমন ছিলে না নীরু। তোমার ভিতরে যে মেয়ে ছিল সে কোথায় হারিয়ে গেল? সে মেয়ে মরে গেছে, তুমি নিজেই কবর দিয়েছ। আসিফ অপরাগ দাঁড়িয়ে থাকে। নিরুপমা আয়না থেকে চোখ সরিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বাইরে অন্ধকার, কিছুই দেখা যায় না। আজকাল অন্ধকারে বেশ ভালো লাগে, আলোটা বেশি কিছু দেখায় না। আসিফ পেছন থেকে ফিসফিস করে, তুমি পাল্টে যাচ্ছ, ভয় করছে। নিরুপমার ঠোঁটে ফের সেই বিষণ্ণ ঠান্ডা হাসি। ভয় পাওয়ার সময় অনেক আগেই চলে গেছে আসিফ, এখন শুধু আমার সময়। বেশ, তবে আমার কিছু প্রশ্নের উত্তর দেবে? নিরুপমা শীতল চোখে তাকিয়ে বলল, আমারও কিছু প্রশ্ন আছে। আসিফ হাসল, ক্রূর হাসি। তোমার তো সব জানা, আবার প্রশ্ন কেন? আমার সব জানা নেই। তার মানে বেশ অনেকটাই জানো, তাই না? নিরুপমা চুপ করে রইল, উত্তর দিল না। আসিফ বলল, এসব কে করলো নিরুপমা? তুমি তো আমার সাথে ভালো ছিলে, ছিলে না? আমি আস্তে আস্তে পরিবর্তন হয়ে তোমাকে স্ত্রীর মর্যাদা দেওয়া শুরু করেছিলাম। তোমার প্রতি নিজের দৃষ্টিভঙ্গিও বদলে ফেলেছিলাম। তোমার চাওয়া মতো একটা সংসারও গুছিয়ে দিতাম, আর তাতেই সব প্রায়শ্চিত্ত হয়ে যেত। নিরুপমা শীতল চোখ জোড়া আবার কঠিন হয়ে উঠছে। আসিফ অস্থির বোধ করছে। কি যেন জানতে চায় ওর তৃষ্ণার্ত হৃদয়। আকুল হয়ে উঠে কণ্ঠস্বর। মন বাড়ির অশান্তি হৃদয় ছাপিয়ে চোখের তারায় বসে। ভাঙা কণ্ঠে জানতে চাইল, মায়া তোমার কি হয়? নিরুপমা হাসে। শান্ত সরল মেয়েটার ঠোঁটে মায়া মায়া হাসি মানায়, কিন্তু কটাক্ষের হাসিতে ভারী অদ্ভুত লাগে। কিন্তু নিরুপমাকে আজ অদ্ভুত লাগছে না। মনে হচ্ছে এই হাসিটা জন্মই হয়েছে নিরুপমার ঠোঁটে খেলা করার জন্যে। নিরুপমা কিছু বলে না।
আসিফকে পাশ কাটিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। পেছন থেকে আসিফ চিৎকার করে, কি হলো? উত্তর দাও নীরু, আমি জানতে চাইছি। তুমি মায়াকে কি করে চিনলে? ওর ব্যাপারে কি করে জানলে? আর কেনই বা এমন করছো? আমায় শাস্তি দিতে চাও তো দিও, কিন্তু উত্তরটা দাও নীরু। কে হয় মায়া তোমার? কি সম্পর্ক ছিল তোমাদের? ঘরের ভেতর হালকা হলুদ আলো, বাতাস থমকে আছে, সময় যেন একেবারে থেমে গেছে। নিরুপমা দরজায় দাঁড়িয়ে, চারপাশে নিস্তব্ধতা, অথচ বাতাসে এক অজানা শব্দহীন বিস্ফোরণের গন্ধ। জবাব এলো রাগে পরিপূর্ণ, তীক্ষ্ণ, অথচ গভীর এক কণ্ঠে। মায়া আমার বোন ছিল, আমার আদরের ছোট্ট বোন। আসিফ যেন বিদ্যুৎস্পৃষ্ট হলো। এক ঝটকায় মাথার ভেতর সব আলো নিভে যেতে লাগলো। চোখ দুটো চওড়া হয়ে গেল তার, গলা শুকিয়ে কাঠ। ফেল ফেল করে তাকিয়ে রইল দরজায় দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তির দিকে। তার পরনে শুভ্র পাঞ্জাবি, কোমল কিন্তু দৃঢ়। আলোর ছায়া তাকে কোনো অচেনা রূপে লাগছে। অবিশ্বাস্য, অবেক্ষেয়, কিন্তু চোখ দুটো, তার চোখে ছিল এমন এক তীব্র দৃষ্টি, যেন আগুনের ঝলকানি। সেই চোখ দুটো কোনো মানুষের চোখ নয়, তা যেন তলহীন এক ঘূর্ণাবজ্র, যেখান থেকে বেরিয়ে আসছে হাজার বছরের ঘৃণা, ব্যথা, প্রতিশোধের আগুন। চোখের মনি কাঁপছে না, একটানা চেয়ে আছে আসিফের দিকে। কোনো বিস্ময় নেই সেখানে, আছে শুধু পূর্ব পরিকল্পিত নির্লিপ্ত প্রতিহিংসা। চোখের নিচে হালকা কালো ছাপ, ক্লান্তি নয়, বরং জেগে ওঠা এক ভয়ানক অভিজ্ঞতার পদচিহ্ন। আসিফ বুঝতে পারছে না সে দাঁড়িয়ে আছে কোথায়। মাটিটা যেন একটু একটু করে সরে যাচ্ছে পায়ের নিচ থেকে। কানে ভৌ ভৌ শব্দ, কোনো কিছুই পরিষ্কার নয়। মগজে একটা চাপা কাঁপুনি, ভেতরটা শূন্য হয়ে যাচ্ছে। বুকের বাঁ পাশে অদ্ভুত টান, যেন ভেতর থেকে কেউ মুঠো পাকিয়ে ধরেছে। হৃৎপিণ্ডটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবারে। সে এক পা পেছনে সরে যায়, চোখে অচেনা ভয়, ঠোঁট কাঁপছে। নিরুপমা দাঁড়িয়ে থাকে নিঃশব্দে, আর কিছু বলার দরকার হয় না। আসিফ ধীরে ধীরে নিচে বসে পড়ে, এক হাত বুকের ওপর, মুখে অদ্ভুত যন্ত্রণা আর বিস্ময়ের রেখা। আগন্তুকের চোখে লেপ্টে থাকা সে আগুন এখন নিঃশব্দে পুড়তে থাকা ছাইয়ের মতো। ঘরের বাতি একটু দুলে উঠল, দরজার পর্দা কেঁপে উঠল বাতাসে। ড্রয়িং রুম জুড়ে শীতল নীরবতা। পুরনো কাঠের তৈরি পেন্ডুলাম ঘড়িটি হঠাৎ করে শব্দ তোলে, ঢং ঢং। ঘড়ির বাড়ি চাকতি স্থির হয়ে যেতেই ঘর জুড়ে সে আওয়াজ ছড়িয়ে পড়ে। পাতলা কাচের মতো সেই নিঃশব্দতা টুকরো টুকরো হয়ে যায়। নিরুপমা এক ঝটকায় চমকে ওঠে। পাশের দেয়ালে টানানো ঘড়ির কাঁটা স্পষ্টভাবে রাত 2টা দেখাচ্ছে। সামনে ডিভানে আতশোয়া ভঙ্গিতে বসে আছে আসিফ। চোখ অন্ধকারে অভ্যস্ত হয়ে উঠেছে ধীরে ধীরে। শরীরটাও কিছুটা শান্ত হয়েছে। 1 ঘন্টার বিশ্রাম আর কয়েক গ্লাস পানি তার তীব্র ব্যথাকে কিছুটা প্রশমিত করেছে। যদিও বুকের গভীরে যন্ত্রণাটা এখনো রয়ে গেছে, তবু সহ্য করার মতো। নিঃশ্বাস এখন আর হেসকি তুলে উঠে আসে না। তার পাশের সোফায় চুপ করে বসে আছে আব্দুল্লাহ, মাথা নিচু, চোখে দগদগে লাল রক্তিম রেখা, শরীর জুবুথুবু। পাশে স্ত্রী শম্পা দাঁড়িয়ে, নীরবে এক হাত রেখেছে স্বামীর কাঁধে। কোনো কথা না বলেই যেন বলছে, আমি আছি পাশে। ঘরটায় জমে আছে ভারী বিষাক্ত এক ইতিহাস, যেটা এক রাতেই ছিন্ন ভিন্ন করে দিতে পারে বহু বছরের সম্পর্ক, বিশ্বাস আর ভালোবাসা। হঠাৎ এক অস্পষ্ট শ্বাস ফেলে আব্দুল্লাহ মুখ তোলে, গলায় এক ফালি শীতলতা, অথচ চোখ দুটোতে জল জ্বলে আগুন। কিছু স্মৃতি থাকে না ভুলে যাওয়ার জন্য, থাকে শুধু বুকে কাটা হয়ে বিঁধে থাকার জন্য। যতবারই মনে পড়ে ততবারই চোখ ভিজে যায়, একই ক্ষত বারবার নতুন করে রক্ত ঝরায়। ভুলতে চাইলে ওরা ভোলে না, শুধু কষ্ট দিয়ে যায়। যতবার মায়ার মায়াবী মুখখানা চোখের সামনে ভেসে ওঠে, ততবারই আব্দুল্লাহর বুকের ভেতরটা ছিঁড়ে যায় কষ্টে। তার আদরের বোন, একমাত্র ভালোবাসার ধন, যে বোনকে সে আগলে রেখেছিল পরম যত্নে, অকুণ্ঠ স্নেহে। বাবা মায়ের চেয়েও বেশি সময়, সঙ্গ আর ভালোবাসা দিয়েছিল সেই মেয়েটিকে। তার জীবনের প্রতিটি মুহূর্তে মায়া ছিল অবিচ্ছেদ্য অংশ। আর এখন স্মৃতির গভীরে হারিয়ে গিয়ে শুধু ব্যথা হয়ে ফিরে আসে। আব্দুল্লাহ দু চোখ ভিজে যায়, কিছু অশ্রুফোঁটা গড়িয়ে এসে জায়গা করে দাড়িতে। শম্পা বুঝতে পারে তার হাতের নিচে থাকা কাঠটা আজ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে।
সে হাতের চাপ বাড়িয়ে দেয়, নিঃশব্দে বোঝায়, আপনি ভেঙে পড়লে আমিও তো দিশেহারা হব। আব্দুল্লাহ নিজেকে সামলে নিল চটপট করে। পাশে বসে থাকা ব্যক্তিটির সম্মুখে সে তার আবেগের এক কণাও প্রকাশ করতে সম্মত নয়। এই ব্যক্তিটির কারণে সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে ফেলেছে। এই ব্যক্তিটির কারণেই তাদের পরিবারের সব আলো নিভে গেছে। এই ব্যক্তির কারণে তার বাবা বৃদ্ধ বয়সে এসে নিজের সন্তানকে হারিয়ে ভেঙে পড়ে নিজেও বিদায় নিয়েছে। আব্দুল্লাহ গলা খাকারি দিয়ে উঠল। সকলের ধ্যান ভেঙে গেল তাতে। সকলে মুখ ফিরিয়ে তাকালো আবছা আধারে জ্বলতে থাকা চোখ দুটোর দিকে। আব্দুল্লাহ শম্পাকে উদ্দেশ্য করে বলল, বেগম, ঘরের বাতিগুলো সম্পূর্ণ নিভিয়ে দাও। শম্পা প্রথমে বুঝতে পারল না, জিজ্ঞেস করলো বিস্মিত কণ্ঠস্বরে, কেন? অন্ধকারে সত্য বলা সহজ। কি সহজ তো আসিফ ভাই, নাকি? আসিফ কিছু বলে না, উদ্ভ্রান্তের মতো মাথা কাত করে হ্যাঁ জানায় শুধু। শম্পা আর কিছু বলল না। ড্রয়িং রুমে হালকা ড্রিম আলো জ্বলছিল। তা নিভিয়ে দিয়ে আবার পূর্বের জায়গায় এসে দাঁড়ালো। চারপাশে এখন শুধুই আধারে মিশে থাকা সিলুয়েট। আব্দুল্লাহর চোখে আগুন, কিন্তু কণ্ঠ অদ্ভুতভাবে শীতল। সরাসরি তাকিয়ে বলল সে, এবার বলুন, কেন আমার বোনটাকে এভাবে প্রাণ হারাতে হলো? ঘরটা নিস্তব্ধ হয়ে গেল মুহূর্তেই। আসিফ যেন ধাক্কা খেলো শব্দের ঘূর্ণিতে। চোখের পাতা না ফেলে ফেল ফেল করে চেয়ে রইল কিছুক্ষণ। ঠোঁট কাঁপল, কিন্তু শব্দ এলো না। হাত দুটো মুঠো, কপালে চিকচিকে ঘাম। তারপর একটা লম্বা সময় যেন স্থির হয়ে গেল চারপাশ। ওই নিস্তব্ধতা ভেদ করে ধীরে ধীরে শব্দ তুলল অস্ফুট কণ্ঠে। অপরাধে ভারাক্রান্ত, গলার স্বর কাঁপা, চোখে লজ্জা আর অপরাধ বোধের ছায়া। ধীরে, খুব ধীরে আসিফ বলতে শুরু করলো। তার স্বীকারোক্তি যেন শব্দ নয়, পাপের ভার। ওকে আমি ভালোবাসতাম, ভীষণ ভালোবাসতাম। বিশ্বাস করুন, আমি ওকে মেরে ফেলিনি, মেরে ফেলবার জন্য কিছু করিনি। কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। আমি যা ভেবেছিলাম তা হলো না। আমি সব পেতে চেয়েছিলাম, এটা ঠিক, কিন্তু প্রাণের বিনিময়ে না, বরং সবকিছুর পাশে ওকেও চেয়েছিলাম। আপনার বোনকে আমি ভালোবেসে মায়া নামে ডাকতাম। ওর মায়া আমায় কতটা জড়িয়েছিল, যখন ও ছিল না তখন আমি সেটা হারে হারে টের পেয়েছি। আব্দুল্লাহ ভাই, আপনি আমায় ক্ষমা করবেন না, শাস্তি দিন, আমার মাথা ব্যথা নেই। তবে ওকে খুন করেছি এমন অপবাদ দেবেন না। ভালোবাসার মানুষকে হত্যা করা যায় না। ভালোবাসা? কোন ভালোবাসার কথা বলছো তুমি? যে ভালোবাসা আমার বোনের সব স্বপ্ন দুঃস্বপ্নতে পরিণত করলো, নাকি যে ভালোবাসা আমার বোনকে বাধ্য করলো এই দুনিয়া ছেড়ে চলে যেতে? কোন ভালোবাসা বলেন আমাকে আসিফ। আমি একটা ভুল করে ফেলেছি, আমি মানছি, স্বীকার করছি, কিন্তু তাতে কি এই প্রমাণ হয় আমি ওকে ভালোবাসিনি কোনোদিন? না না, বেসেছেন তো, অনেক ভালোবেসেছেন। এতই যে তার ভার আমার ছোট্ট ইতি আর বয়ে বেড়াতে পারলো না। আচ্ছা আসিফ, আমার একটা কথা বলেন তো, ওই সন্তানটি কি শুধু আমার বোনেরই অংশ ছিল? আপনার কিচ্ছু ছিল না? আসিফ সংক্ষেপে উত্তর দিল, ছিল। তাহলে এর ফলাফল আমার বোনকেই কেন ভোগ করতে হলো? আপনি তো দিব্যি ভালো আছেন। আসিফ অস্থির হয়ে উঠল, প্রায় চাপা কণ্ঠে আর্তনাদ করে উঠে এবার। কে বলল আমি ভালো আছি? মায়াকে হারিয়ে আমার দিন কেমন গেছে আমি জানি। আমি কোন সিচুয়েশনে দিয়ে গেছি আমি জানি। আপনি একটা মন গড়া কথা বলে দিলেই তো হলো না। মায়া আমার সত্য ভালোবাসা ছিল, মিথ্যে নয়। আব্দুল্লাহ গা দুলিয়ে উচ্চস্বরে হেসে উঠল। এই মাঝরাতে অন্ধকার ঘরে সে হাসির শব্দ শোনালো অন্যরকম, অদ্ভুতরে। গা ছমছম করে ওঠে নিরুপমার। এক কোণে চুপচাপ নীরব হয়ে বসে আছে সে। দু চোখ বেয়ে উপচে পড়া জল গড়িয়ে ভেসে যাচ্ছে ঠোঁট, চিবুক। মোছার কোনো তাড়া নেই। অন্ধকারের সুবিধা অনেক, দুঃখ লুকোনো যায়। বেশ সময় নিয়ে আব্দুল্লাহ হাসি থামালো। কিছুটা হাসির রেশ গলায় টেনে ধরে রেখে পরবর্তী কথাটা বলল, লাইফে সাকসেস পেলেন, এত ইয়াং এজে ভালো টাকা পয়সার মালিক হলেন, বিয়ে করলেন, সংসার পেলেন, আর আমার বোনটা? জীবনের সবচেয়ে রঙিন মুহূর্তগুলো ছাই হয়ে ওর কবরের ওপর ঝরে পড়েছে, আর বলছেন আপনি ভালো নেই। ভালো থাকা তাহলে কি আসিফ ভাই? না না, বলেন, আমি শুনতে আগ্রহী। আসিফ সঙ্গে সঙ্গে কোনো জবাব প্রদান করতে পারল না।
নীরবতাকে 2 মিনিট বেছে নিয়ে আব্দুল্লাহকে বলতে দিল আবারও, ইতি আমার কলিজার একটা অংশ ছিল। ওর সাথে আমার এজ গ্যাপ এত বেশি ছিল যে ওকে আমি আমার বোন কম সন্তানের মতো করে লালন পালন করেছি। ওকে নিজের দুহাতে খাইয়ে বড় করেছি, কোলে পিঠে মানুষ করেছি। আমার সে বোনের লাশের খাটিয়ে এই 2 কাঁধে কত ভারী হয়ে চেপেছিল জানিস তুই? আব্দুল্লাহ চিৎকার করে উঠল। বসা থেকে দাঁড়িয়ে পড়ল সহসা। শম্পা ভয় পেয়ে স্বামীর বাহু আঁকড়ে ধরে, টেনে বসানোর চেষ্টা করে। আব্দুল্লাহ মানছে না। হাব ভাব এমন, এক্ষুনি কাছে চিবিয়ে খেয়ে ফেলবে আসিফকে। পক্ষান্তরে আসিফ বেশ শান্ত, তার ভেতর বিন্দুমাত্র ভয় নেই, আতঙ্ক নেই। এমনকি আব্দুল্লাহ রেহেন রূপেও সে কেঁপে ওঠেনি। নিজের জায়গা আগের মতোই চুপ করে বসে আছে। আব্দুল্লাহ ওর এত স্থিরতা দেখে আরো কেঁপে উঠল। খেপা বাঘের মতো শম্পার হাত ঝাড়া মেরে প্রায় দৌড়ে আসতে নিত থমকে দাঁড়ালো। রাস্তার কুকুরকে কামড়ানোর স্বভাব ওর নেই। ধপ করে পূর্বের জায়গায় বসে পড়ে বড় বড় কয়েকটি নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। একটু শান্ত হয়ে আসতেই বলে, আমি যদি দেশে থাকতাম এত বড় অঘটন কোনো দিন হতো না। আসিফ বলল, আপনার কথাও কোনো দিন আমাকে বলেনি। বলেনি? শুধু বলেছিল ওর একটা ভাই আছে, দেশের বাইরে থাকে, ভাইয়ের বউ এবং বাবাকে নিয়ে ওদের ছোট পরিবার। ওর কলেজ পাশের পরপরই আমি দেশের বাইরে চলে যাই। আব্বার শরীর খারাপ হয়ে পড়ে, কর্মক্ষমতা হারিয়ে যায়। পুরো সংসারের দায় দায়িত্ব তখন আমার কাঁধে। সবার কথা চিন্তা করে আমি দেশ ছাড়ি। বুঝতে পারিনি যাদের ভবিষ্যতের জন্য যাচ্ছি সেই একজনের কোনো ভবিষ্যতই থাকবে না। আমি চলে যাওয়ার পরই তোমার সাথে জড়িয়ে যাই ইতি। আমাকে শম্পা বলেছিল ইতির সম্পর্ক আছে কোনো, আমি পাত্তা দেইনি। ভেবেছিলাম আগে দেশে ফিরি, ধীরে সুস্থে বোনের সঙ্গে এ ব্যাপারে কথা বলবো, কিন্তু বুঝতেই পারিনি আমি আসার আগে। আব্দুল্লাহ দুহাতে মুখ ঢেকে ডুকরে উঠে আবারও। আসিফ মৌনতা অবলম্বন করে ফের। কি বলবে সে? বলার মতো কি আছে আর? নিরুপমা ধীরে ধীরে উঠে আসে। বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। প্রথমে টুপটাপ, তারপর ছিটে এসে পড়ছে জানালার কাছে। কুয়াশাচ্ছন্ন আকাশ যেন ঝিমিয়ে পড়েছে নিঃশব্দ অভিমানে। নিরুপমা এগিয়ে গিয়ে জানালাটা টেনে বন্ধ করে দেয়, তারপর থমকে দাঁড়ায় তার পাশে। এক মুহূর্ত নীরব হয়ে রয় সবকিছু। হঠাৎ ঢং ঢং শব্দে নীরবতা চূর্ণ বিচূর্ণ হলো। ভারী মৃদু এক আওয়াজ, যেন সময় নিজেই ঘুম ভেঙে জানান দিচ্ছে তার অস্তিত্ব। ঘড়ির কাঁটা ঠিক 3টার ঘরে এসে থেমেছে। নিরুপমা নিঃশ্বাস ফেলে, তারপর ধীরে গলাটা সামলে কথা বলা শুরু করে। শম্পাপুর কাছ থেকে প্রথম জানতে পারি সবকিছু। আমার যখন বিয়ে হয়, আমি বিয়ের আগে থেকে জানতাম মানুষটা আমাকে পছন্দ করে না। প্রথমে ভাবলাম গায়ের রং, তারপর দোষ দিলাম কপালের। এরপর একদিন বুঝলাম তার অতীত স্মৃতিচারণ। কেউ একজন ছিল যার জায়গাটা আমি নিয়ে নিয়েছিলাম বলেই স্বামীর কাছে আমি হয়ে গেলাম ঘৃণার পাত্রী। মেনে নিলাম সবকিছু, তবু সংসারটা থাকুক। কিন্তু একদিন শম্পা আপু আমাকে বলে দিলেন অতীতের সেই কালো অধ্যায়ের গোপন গল্প, যা লুকিয়েছিল অন্তরালে। যে মানুষটা একজনকে ভালোবেসে না পাওয়ার অপরাধের শাস্তি আমায় দিয়ে যাচ্ছিল প্রতিদিন, সেই মানুষটাই কিনা তার সেই ভালোবাসার মানুষকে মেরেছে। অথচ দিনের পর দিন কি সুন্দর নাটক, অভিনয়। আমি বিশ্বাসই করতে পারিনি। কাউকে মেরে ফেলে তার জন্য আবার চোখের জল ফেলে কিভাবে? সেদিন আমার ভেঙে চুরে যাওয়ার শেষ দিন ছিল, আর তারপরই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই মানুষটাকে শাস্তি পেতে হবে। একটা খুনের শাস্তি, আর একটা খুন করতে চাওয়ার শাস্তি। সে তো আমাকেও একদিক দিয়ে খুনই করতে চেয়েছিল, নইলে কারো স্বপ্ন, মন, আশা, ভরসা সব দিনের পর দিন ভেঙে দেয় কি করে? এসব ছাড়া মানুষ বাঁচে, আফসোস হয়। জীবনে এমন একজন মানুষই এলো যার পাপের ভার আমি পিষ্ট হয়ে মরে যাচ্ছি। আসিফ অস্ফুটে জবাব দিল, আমি তোমার সাথে সবকিছু ঠিক করতে চেয়েছিলাম নীরু। হ্যাঁ, আমি জানি কেন করতে চেয়েছেন তা জানি না। নিশ্চয়ই এর পেছনেও কারণ আছে কোনো। কিন্তু আপনার এই 2 দিনের সোহাগে আমি সব ভুলে যাব? আপনি কি এত কম জখম দিয়েছেন আমাকে?
নাকি এমন ক্ষত করেছেন যা এক জীবনে ভোলা সম্ভব না? হো, দিনের পর দিন মানসিক অত্যাচার করেছেন, আমার ইমোশন নিয়ে খেলেছেন, আমাকে পুতুলের মতো নাচিয়েছেন, রক্ষিতার মতো ট্রিট করেছেন। আমি সেসব ভুলে যাইনি, বরং আপনার এই ভালো হয়ে যাওয়ার অভিনয় দেখে আমার ভেতরের সুপ্ত লাভা বলকে উঠেছে। ইচ্ছে করেছে আপনাকে তখনই শেষ করে দিই। যত আঘাত, যত ক্ষত, যত জখম এই হৃদয়ের ভাঁজে ভাঁজে, প্রতিটা সুদে আসলে হিসেব করে আপনাকে ফিরিয়ে দিই। নিরুপমার গলা ধরে এলো, নিজেকে সামলে নিতে পারলো না। আজ সবকিছু শেষ ঘোষণা হবে। এরপর এই মানুষটার চেহারাও দেখতে চায় না সে। শম্পা এগিয়ে এসে নিরুপমাকে ধরে সোফায় বসিয়ে দিল। ভেজা সুরে বলল, আমি কারো সংসার ভাঙতে চাইনি, কিন্তু আসিফের মতো পুরুষেরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য সবকিছু করতে পারে, সবকিছু। নিরু, আমি তোমার ভেতর আমার হারিয়ে যাওয়া ননদকে দেখছিলাম। পার্থক্য একটি, আমার ননদকে আসিফ ভালোবাসা সত্ত্বেও স্বার্থপর হয়েছে, আর তোমাকে তো সেখানে ভালোই বাসেনি। আসিফ যেদিন এ বাড়িতে প্রথম এসেছিল ভাড়া নিতে, আমি ওকে দেখেই চিনতে পেরেছিলাম। ইতি আমাকে চলে যাওয়ার আগে একদিন আসিফের ব্যাপারে সবকিছু বলেছিল। তখন বুঝিনি এই ছেলেটা এত সাংঘাতিক। বুঝতে পারলে আমি ইতিকে সরিয়ে নিতাম। আব্দুল্লাহ ঘর ভাড়া দিতে চাইনি, তবু আমি জোর করেছিলাম, কারণ জানতাম একদিন না একদিন আসিফের সত্য সবার সামনে আসবে, আর আসতে বাধ্য। আর সেই সত্য সামনে আনলেই তো হলো না। যে ব্যথা আমার ননদ পেয়ে গেছে, সেই ব্যথা আসিফকেও পেতে হবে। ভালোবেসে অপরাধ দুজন করলে শাস্তি কেন একজনের বেলায়? তারপর থেকে আসিফকে নজরে রাখতাম। কোথায় যায়, কি করে জানলাম। বেশ ভালো আছে, ভালো মাইনের চাকরি, ব্যাংকে ভালো পয়সা ছড়াছড়ি। আমার সহ্য হলো না। আমার বোনের খুনি চোখের সামনে এভাবে ঘুরছে। এরপর যখন শম্পা বলল সে আপনাকে বলে দিয়েছে সবকিছু, তখন আমি তার মাধ্যমে আপনার কাছে খবর পাঠালাম। এতদিন অভিনয় আসিফ করেছে, এবার অভিনয় করেন আপনি। আসিফের ফোনের হোয়াটসঅ্যাপে আসা মেসেজ, দারোয়ানের কাছে রেখে যাওয়া চিঠি, দরজার বাইরে রাখা খাম, আসিফের ব্যাগ থেকে বের করা রক্ত মাখা ওনা, এই সব ছিল অভিনয়ের একটা অংশ শুধু। সবকিছু আপনার মনের ভ্রম, কল্পনা। এগুলোর কোনো অস্তিত্বই ছিল না কোনোদিন। শুধু আপনি একটা পাগল পাগল হওয়ার অভিনয় করতে করতে আসিফকে তাই তাই বলবেন, যা ও করে এসেছিল, গোপন রেখেছিল, যেন স্নায়বিক প্রেশার ও সত্যিকার অর্থে পাগল হয়ে যায়। সেই কষ্টটা পায় যেটা আমার বোন পেয়েছিল। শরীরের আঘাত সেরে যায় একদিন, মনের আঘাত সহজে সারে না। আর কাউকে পুরোপুরিভাবে ভেঙে চুরে কাবু করতে হলে মানসিকভাবে তাকে ভাঙাটা খুব জরুরি। আমি সেটাই চেয়েছিলাম, এবং আমি সফল হয়েছি। আব্দুল্লাহ কথা শেষ করে উঠে দাঁড়ালো। এগিয়ে এসে আসিফের একটা কাঁধের ওপর হাত রেখে বলল, তোমাকে মানসিকভাবে যেটুকু কষ্ট দেওয়ার আমি দিয়েছি, বাকিটা এবার কোর্ট বুঝবে। এতক্ষণ এখানে যা কথা হয়েছে সবকিছু জবানবন্দি আছে এই রেকর্ডারে। আমি শুধু এইটুকু নিশ্চিত করব, আমার বোনের মতো আর কারো পরিণতি না হোক। তুমি যা করেছ তা নিয়ে সমালোচনা হোক, তোমার কেরিয়ার, তোমার স্ট্যাটাস, সবকিছু হুমকির মুখে পড়ুক। এবং তুমি যা যা পাওয়ার জন্য আমার বোনের জীবন স্যাক্রিফাইস করেছ, তাই তাই তোমার জীবন থেকে হারিয়ে যাক। মনে রেখো, কিছু পাপের শাস্তি দুনিয়াতেই আল্লাহ দিয়ে দেন। আর আগামী 3 দিনের ভেতর আমার ফ্ল্যাট খালি করে এখান থেকে চলে যাবে। তোমার চেহারাটা আমি আমার এই জীবনে আর কোনো দিন দেখতে চাই না। আমার বোন তার ডায়েরিতে লিখে গিয়েছিল, সে তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। তার ভাই হয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব, এমনটা কোনোদিন সম্ভব নয়। আমার এই এক জীবনে আমি যদি কাউকে মন প্রাণ দিয়ে ঘৃণা করে থাকি, তবে সেটা তুমি হবে। আব্দুল্লাহ ধীরগতিতে নিচে নেমে এলো। পেছন পেছন শম্পাও। অন্ধকারে বসে রইল আসিফ আর নিরুপমা, দুজন দুই দিকে। বেশ অনেকক্ষণ তারা দুজনেই চুপ করে রইল। কেউ কোনো কথা বলছে না, শুধু অন্ধকার ঘরে একজন আরেকজনের নিঃশ্বাসের ওঠানামা টের পাচ্ছে। বাইরে ঝড়ের গতিতে বাতাস বইছে, গাছপালা আছড়ে পড়ছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। প্রকৃতির এমন উত্তাল রূপ
যেন তার তাল মিলিয়েছে আজ আসিফ আর নিরুপমার জীবনের সঙ্গে। ওদের জীবনেও তো ঝড়, বাইরের ঝড়ের চেয়েও তেজি, জেদি, ভয়ঙ্করী। একসময় আসিফ নীরবতা ভেঙে কথা বলে উঠল। তার কণ্ঠে আগের তেজ নেই, ধান নেই, বোধা আওয়াজ কোনো মতে বেরিয়ে আসছে গলা চিরে। তুমি কি করবে নীরু? নিরুপমা নড়ে চড়ে বসে, মুখটা হাঁটুর ওপর ভর দিয়ে রাখলো। আপনি এত বড় নাটক করতে পারলেন? না করে উপায় ছিল না। মায়ার মৃত্যুর পর আমি পুরোপুরি পাগল হয়ে যাই। বাসার সবাই সব জেনে ফেলে। জানার পরই বাবা হুট করে সিদ্ধান্ত নিয়ে বসে আমাকে বিয়ে করিয়ে দিবে। তাতে যদি আমার মন ঘোরে, আমি স্বাভাবিক হই। কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে জানানো হলো বাবার শরীর খারাপের কারণে তার শেষ ইচ্ছা আমার বিয়ে দেওয়া। আমি না করিনি, আবার হ্যাঁও করিনি। তোমার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, আবার অনাগ্রহ ছিল না। আমি জীবনকে জীবনের মতো করে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু মাঝে মাঝে তোমায় বড় ত্যক্ত লাগতো, বিরক্ত লাগতো। যখনই মনে পড়তো পুরনো কথা, যখনই ভাবতাম আমার মায়ার জায়গায় তুমি এসেছো। এই ব্যাপারটা গোপন করার জন্য এতই সাবধানতা অবলম্বন করা হলো যে আমার বাসার কেউ কোনোদিন মায়ার মৃত্যুর কথাটা তোলেনি। বরং সবসময় কথায় কথায় ওর প্রসঙ্গ উঠলেও বলেছে মায়ার বিয়ে হয়ে গেছে অন্যত্র। আসলে তারা কখনো চায়নি আমি এসব মনে করে আবার অস্বাভাবিক হয়ে যাই। আমি নিজেও কখনো মনে করতে চাইনি, কিন্তু মাঝে মাঝে মনে পড়তো। এরপর আমি তোমার সাথে রাগারাগি করে ঘর ছেড়ে চলে গিয়েছিলাম যে কয়দিনের জন্য, তখন একদিন বারে বসে প্রচুর পরিমাণে অ্যালকোহল খেয়ে আমি মুষ্টে পড়ি, ভেঙে পড়ি, হাউমাউ করে কাঁদি। সেদিনই আমার বন্ধুরা জানতে পারলো আমি মায়াকে ভালোবাসি। মায়া নামের কেউ আমার জীবনে ছিল, ওরা আমার অফিসের বন্ধু। তাই আমার আগের জীবন সম্পর্কে ওদের তেমন ধারণা ছিল না। যাই হোক, ওরা আমাকে সান্ত্বনা দেয়, সামলায়, আমাকে সেন্সে আনে, আমাকে বোঝায়, অনেক বোঝায়। আমি যেন তোমাকে মেনে নিই, মানতে না পারলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তোমার তো দোষ নেই, তাও তোমার প্রতি আমি জুলুম করছি, অন্যায় করছি। আর সেদিনই আমার বোধোদয় হয় যে আমি একজনকে অবহেলা করে হারিয়ে ফেলেছি, সেই একই কাজ আবারও করছি। তাই আমি মন প্রাণ দিয়ে তোমার সাথে ভালোভাবে থাকার অভিনয় করে যেতে থাকি, কিন্তু তোমার অভিনয় বুঝতে পারিনি। নিজে এত অভিনেতা হয়েও অন্যের অভিনয় না বুঝতে পারাও একটা বোকামি, তাই না নীরু? আমি সত্যিই বোকা, গাধা। দেখো না সবকিছু কিভাবে হারিয়ে ফেললাম। নিরুপমা কিছু বলল না, সব কথা শেষ হয়ে গেছে। আর কি বলার আছে? সে উঠে দাঁড়ালো, চোখ মুখ ভালো করে মুছলো, বেসিনে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে ঘরে এলো, বাতি জ্বালিয়ে নিজের ব্যবহৃত বড় লাগেজটা নামালো। এটা ওর বিয়ের স্মৃতি। বিয়েতে এই লাগেজ ভরেই ওকে সবকিছু দিয়েছিল ওর শাশুড়ি। সেটা একে একে জামা কাপড়, জুতো, কসমেটিক, ওর ব্যবহৃত সবকিছু ভরতে লাগলো। একটু পর আসিফ এলো পায়ে পায়ে, দেখে অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছ নীরু? নীরু ব্যাগ গোছাতে গোছাতে বলল, জানি না, তবে আপনার সাথে আর থাকবো না। নীরু। নিরুপমা উঠে এলো আসিফের মুখোমুখি, চোখে চোখ রেখে শক্ত কণ্ঠে বলল, আমায় তো অনেক বাধা দিয়েছেন সবকিছুতে, এইবার আর বাধা দিয়েন না, চেষ্টাও করিয়েন না। আমি আমার জীবনে বাঁচতে চাই। একটি জীবন নিয়েছেন, এবার আরেকটি জীবন ফিরিয়ে দিন। হয়তো এতে পাপের ভার কিছুটা কমতে পারে। আসিফ আর কিছু বলল না, চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। মেন গেট খুলে ঘড়ির কাঁটায় ফের ঢং ঢং শব্দ। 4টা বেজে গেছে। পরিশিষ্ট। আসিফের আর খোঁজ পাওয়া যায়নি। কেউ কেউ বলে সে আর বেঁচে নেই। আত্মগ্লানি এবং জনসম্মুখে সম্মান হারানোর আতঙ্কে সে নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছে। আবার কারো কারো মতে আসিফের অনেক টাকা পয়সা ছিল, সে হারিয়ে গেছে অদূরে। কিন্তু সে যেখানেই থাকুক, জীবিত কিংবা মৃত, যাওয়ার আগে একটা ভালো অ্যামাউন্ট সে নিরুপমার নামে দিয়ে গেছে। সেই টাকার 1 টাকাও নিরুপমা ছুঁয়ে দেখেনি। সে আছে তার শ্বশুর বাড়িতে, একা হয়ে যাওয়া শাশুড়ির সঙ্গে। এটা ওর আরেক মা, যিনি প্রথম থেকে নিরুপমাকে ভালোবাসা দিয়েছেন, মেয়ের মতো করে দেখেছেন, সবসময় ভালোটা চেয়েছেন।
তাকে এই শেষ সময়ে এসে একাকী জীবন নিরুপমা দিতে পারবে না। আজ সংস্থায় বিশেষ আয়োজন, বাইরে থেকে বিশেষ অতিথিরা আসবেন, অনেক উঁচু পদে থাকা মানুষজন। সকাল থেকে তুমুল ব্যস্ততা, চারপাশ ঝকঝকে করে সাজানো হয়েছে। রঙিন কাপড়ের ব্যানার, সাদা নীল বেলুন, ফুলের মালা আর এলইডি লাইটে ভরে উঠেছে পুরো প্রাঙ্গণটা। নিরুপমা সকাল থেকে একটানা ছুটে বেড়াচ্ছে। কার কোথায় বসার ব্যবস্থা হবে, কাকে কোন দায়িত্ব দেওয়া হবে, সবকিছু তদারকিতে ওর সময় কাটছে। অথচ মাথার ভিতর একটানা ঘুরছে একটা চিন্তা। আজ স্টেজে ওর গানের পারফরমেন্স আছে। আগেরবার গেয়েছিল খালি গলায়, এবার মিউজিকের সঙ্গে। অথচ নিরুপমা কোনো দিনও বাজনার সঙ্গে গান করেনি। কেমন হবে? ঠিকঠাক গাইতে পারবে তো? না যদি সবকিছু গুলিয়ে যায়? বুকের ভেতরটা ধরফর করছে। এমন সময় দরজার আড়াল ঠেলে অডিটোরিয়ামে ঢোকে ময়ূক। প্রোগ্রামে থাকার একটা পাস সে নিয়েছে শম্পার কাছ থেকে। নিরুপমা গান গাইবে আর সে শুনবে না? এটা হয়? দুহাতে ট্রেতে দুটো ধোয়া ওঠা কাপ, চায়ের গন্ধে জায়গাটা ভরে যায়। এই যে চা, বলে নিরুপমার দিকে এগিয়ে দেয় একটা কাপ। সময় কোথায়? নিরুপমার গলার স্বরে উদ্বেগ। এই ব্যস্ত সময়ে একটু দাঁড়াতে হয়। ময়ূক মৃদু হাসে, নইলে নিজের আওয়াজে আর শোনা যায় না। নিরুপমা কথা বাড়ালো না, জানে বাড়িয়ে পারবেও না। ময়ূক এবং তার সম্পর্কটায় কোনো নোংরা ইঙ্গিত নেই, শুধু একটা বন্ধুত্ব, একটা ভরসার জায়গা, একটা খোলা পাতার ডায়েরি, যেখানে একজন আরেকজনের জীবনের সব গোপন করা চুপ করে লিখে উঠে পড়ে। সে চুপচাপ বসে পড়লো বেঞ্চিটার এক পাশে, ময়ূক পাশে বসে। বাইরের দিকে চোখ যায় দুজনের। হালকা মেঘে ঢাকা আকাশ, মাঝে মাঝে রোদে ঝিলিক খেলে যাচ্ছে পাতা ছুঁয়ে। ফাঁকা লনের এক পাশে ছোট্ট একটা শিশু দৌড়াচ্ছে, তার পেছনে ছুটছে রঙিন বেলুন। একটু দূরে একজন পাখিদের জন্য খাবার ছিটাচ্ছে, কবুতরের পাল নামছে উঠোনে। সবকিছুই যেন থমকে গেছে এক শান্ত বিকেলের কোলে। জানেন, নিরুপমা আপন মনে বলে উঠল, এই একাকিত্বটাকে আমি এখন আর ভয় পাই না। ময়ূক তাকালো ওর দিকে। আগে ভাবতাম কেউ না থাকলে ভেঙে পড়ব, এখন বুঝি একা থাকাটাও একটা সাহস। নিজের দিকে তাকানো শেখায়। আমরা তো সারাক্ষণ অন্যের চোখে নিজেদের দেখতাম, নিজেকে দেখার অভ্যাস ছিল কই? ময়ূক ম্লান হাসে, বলে, সবাই বলে কারো ওপর ভরসা করো না, নিজেই নিজের ভরসা হও। কিন্তু বলাটা যত সহজ, করা তত কঠিন। ঠিক। নিরুপমা চায়ের কাপে শেষ চুমুক দেয়। তবু শুরু তো করতে হয় কোথাও থেকে। জীবনের রংটা যেমনই হোক, তুলিটা তো নিজের হাতে থাকা চাই, তাই না? নিরুপমা চোখ নামিয়ে হাসে, গলার কাছে যেন কিছু একটা আটকে থাকে। একটু দূরে থাকা সাউন্ড টেস্টিং শুরু হয়। মাইক্রোফোনে কেউ বলছে, টেস্টিং 1 2 3। নিরুপমা উঠে দাঁড়ায়। কোন গানটা গাইবেন? ময়ূক জানতে চায়। নিরুপমা জানালার দিকে তাকিয়ে বলে, আজ এমন একটা গান গাইব যেটা শুধু কানে যাবে না, কারো না কারো ভিতরে গিয়ে গেঁথে থাকবে। তারপর পেছন না ফিরে ধীরে ধীরে হেঁটে যায় স্টেজের দিকে। পেছনে থেকে যায় ময়ূক। তার চোখে তখন একটা শান্ত আত্মবিশ্বাস। বাইরে বাতাসে হালকা পাতার মর্মর। রোদ আর মেঘের লুকোচুরির মাঝে হঠাৎ এক টুকরো আলো এসে পড়ে নিরুপমার কাঁধে। ঘড়ির কাঁটা থামে না, গল্প থেমে যায়। তবু যেন মনে হয় এই তো শুরু হলো একটা নতুন গান, একটা নতুন জীবন, নিরুপমা শান্ত স্নিগ্ধ সুখের জীবন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।